আমার নাম মোহাম্মদ মানিক মিয়া। মানিক মিয়া, বয়স কত? বয়স 21 বছর। 21 বছর। জন্ম জেলা কোথায়, মানে কোন জেলাটায় জন্মগ্রহণ করেছেন? আমার জন্ম জেলা হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা। পার্বত্য জেলা। আপনি এখন থাকছেন কোথায়? এখন থাকছি তেজগাঁও বেগুনবাড়িতে। বেগুনবাড়িতে। ওকে, তো মানিক, রাইট? জি, আমার নাম মানিক একেবারে মন খুলে, দিল খুলে মানুষের সাথে যেভাবে গল্প করে, হ্যাঁ, আড়ষ্টতা হওয়ার কোনো কারণ নাই। এখানে লাখ লাখ মানুষ শুনছে আপনাকে, সেটাও মাথায় রাখার দরকার নাই। আপনি আমাকে আপনার গল্পগুলো বলেন, কী ঘটেছে। হ্যাঁ, একেবারে ছোটোবেলা থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে আমরা শুরু করি, শুনি। জি, বলুন প্লিজ। আমি যখন বুঝতে শিখেছি তখন থেকেই আমার মা এবং আমার বাবাকে দেখেছি, মানে তাদের মধ্যে তেমন একটা মিল নেই। কি করতো আপনার বাবা? আমার বাবা আমার মাকে খুব মারতো, খুব টর্চার করতো। পেশায় কি করতেন? পেশায় আমার বাবা ছিলেন পাহাড় থেকে গাছ কেটে এনে, আপনার ওই গাছটা কেটে করাত দিয়ে ছিঁড়ে যে কাঠটা বের হতো ওই কাঠটা বাজারে এনে বিক্রি করতো। ওই টাকা দিয়ে আমার বাবা সংসার চালাতো। মানে কাঠুরে বলা চলে কাঠুরে। তারপরে আবার পাশাপাশি কৃষিকাজও করতো। হ্যাঁ, ওইটা করতো। ওকে। তো তখন থেকে আমি আমার বাবা আমার মাকে এরকম দেখতাম। তারপরে আমার মাকে দেখতাম যে আমার মা মানুষের বাড়িতে কাজ করে, তারপরে মানুষের খেতে কাজ করে, এরকমটা দেখতাম আমি। তো আমাদের খাগড়াছড়িতে তামাক আবাদ হয়, ওই তামাক খেতে আমার মা কাজ করে, তামাকের চুলা লেপে দেয়, মানে যাবতীয় কাজগুলো করতে পারে আর কি, মহিলারা যে কাজগুলো করতে পারে। জি, ওই কাজগুলো আমার মা করতো। আচ্ছা। তো আমি তখনও স্কুলে পড়তাম না, তখন থেকে আমার মনে আছে, মোটামুটি আমার খুব ছোটবেলার কথা মনে আছে এখনো পর্যন্ত। আচ্ছা। আর আমার বাবার দুটো অভ্যাসই ছিল খারাপ বদভ্যাস, সেটা বদভ্যাসই বলবো আমি। সেটা হচ্ছে আমার বাবা মদ পান করতো, আচ্ছা, অতিরিক্ত মদ পান করতো, প্লাস জুয়া খেলতো। তো এভাবেই কাটতে লাগলো আমাদের দিন। আমার মাকে দেখি, আমার মা কাজ করে, এইগুলো নিয়ে আমার বাবা অনেক ঝগড়াঝাটি করে আমার মার সাথে। আচ্ছা। তো যখন আমি মোটামুটি স্কুলে যাই, কিন্তু স্কুলে ভর্তি হয়নি এখনো, তো আমার বাবা তো বলতে পারবো না, তখন বাবার কথা তেমন একটা আমার ছিল না। মাকে যখন বলি যে মা আমার তো স্কুলে ভর্তি হওয়ার জন্যে হেডমাস্টার আমাকে বলছে স্কুলে যাওয়ার জন্যে, তো আমার মা পাশের এক বাড়িতে, আমাদের আত্মীয়র বাড়ি, ওখানে আমার মা কাজ করতো। তো কাজ করার পরে আমিও আমার মার কাছে গেছি। আমি একটু থামাচ্ছি আপনাকে, কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা হচ্ছে 2 ভাই 2 বোন। তখন আমরা 2 ভাই ছিলাম শুধু, তারপর আমার বোন হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, বলেন তো কাজের। হ্যাঁ, তারপরে আমি তখন স্কুল থেকে আসলাম, আসার পরে মাকে বললাম যে মা এরকম এরকম আমাকে হেডমাস্টার বলছে যাওয়ার জন্যে, আমি তো স্কুলে ভর্তি হতে চাই। তো স্যার বলছে যে আপনার ছেলেকে আমরা তো স্কুলে ভর্তি করাতে চাই, এখন আপনার ছেলেকে আপনি কি স্কুলে দিবেন? আমার মা বলছে ঠিক আছে দেন, সমস্যা নাই। তো যখন আমাকে স্কুলে ভর্তি করাতে চাইলো, তখন আমাকে ওই যে কানের উপর দিয়ে হাত ধরতে বলে। আচ্ছা, এভাবে হাত ধরতে বলে আমি একটু একটু ধরতে পারি। ও বলছে যে ও তো কানের উপরে হাত ধরতে পারে, ভর্তি করানো যাবে। তো তখনটা আমাকে ক্লাস 1-এ ভর্তি করানো হলো। 1-এ ভর্তি করানোর পরে তারপরে আমি ওইখানে স্কুলে যাইতে লাগলাম, আসতে লাগলাম। তখন থেকে আমার বাবা মা মানে দুজনেই লেখাপড়ার জন্যে সাপোর্ট দিচ্ছে আমাকে। তো এভাবে করতে করতে যখন এই যে ক্লাস 5 পর্যন্ত চলে আসি, তখন আমার বাবা আমার মাকে বলে যে আমাদের তো এভাবে চললে চলবে না, একটু কিছু একটা করার জন্য দরকার। আচ্ছা, বাড়তি একটা কিছু করার জন্য বলছে যে যা কিছু আছে আমাদের বিক্রি করে আমরা পাশের একটা উপজেলা আছে খাগড়াছড়ি জেলার থেকে আর একটু আগে, চট্টগ্রাম থেকে যাওয়ার পথে, ওখানে হচ্ছে উপজেলাটার নাম হচ্ছে মাটিরাঙ্গা উপজেলা। তো মাটিরাঙ্গা উপজেলার ভেতরে তামাক চাষ আবাদ, এখান আমাদের যেই দিনালা উপজেলার থেকে ওই মাটিরাঙ্গা উপজেলায় যায় মানুষ তামাকের আবাদ করে। আচ্ছা, ওখানকার জমি জমা কম দামে পাওয়া যায়, আর আমাদের এখানে জমি জমার দাম একটু বেশি। জি। তো ওখানটায় যখন তামাক চাষের জন্যে যাওয়া হয়, তখন আমার বাবা সকল কিছু বিক্রি করে দেয় আমাদের। মানে আমাদের তো ভিটা বাড়িও ছিল না, আমার দাদার বাড়িতে ছিলাম আমরা। জি। ছাগল ছিল, তারপরে ভাগে গরু নিয়ে আসছিল। তো ওই গরুটা বিক্রি করে কতগুলো টাকা পাইছে। টাকা পাওয়ার পরে ছাগলগুলো বিক্রি করছে, ছাগলগুলো আমাদের নিজের ছিল। আমার মা খাতা সেলাই করতো। আচ্ছা, মানুষের কাতা এনে এনে সেলাই করতো। ওই সেলাই করে করে যেই পয়সাগুলো পেত, তারপরে কাজ করতো টুকটাক, ওই পয়সাগুলো দিয়ে আমার মা এই ছাগল পালতো।
আর বাবা ওই কাঠের কাজটা করতো। বাবা ওই কাঠের কাজ করতো। তো সংসার তেমন একটা চালাইতে পারতো না, ওই যে মদ খেতো আর জুয়া খেলতো। এটার জন্য আমার বাবা যখন এই জুয়া খেলতে চলে যেত, আমার মা অনেক দিন গিয়ে ঘুরে নিয়ে আসতে চাইতো, কিন্তু ওই কখনো আসতো না। আমার মাকে উল্টো আরো মারতো। তো মারার পরে তো আমার তো তখন তো ছোট ছিলাম, এগুলো ভালো লাগতো আবার তখন ভালো লাগতো না, এরকমটাই ছিল আর কি। তো ওই সময়টায় আমি এরকমভাবেই দেখতে লাগলাম। তো যখন ক্লাস 5-এ উঠলাম তখন থেকে তো মোটামুটি সব কিছুই আমি দেখতেছি। জি। তো আমার বাবা ওই সময় 2 বিঘা ধানের জমি করে, 2 বিঘার ভিতরে কিছু আবার ওই তরকারি লাগায়, করলা, তারপরে বরবটি, তারপরে পুঁই শাক, এগুলো লাগায়। আচ্ছা। তো লাগানোর পরে তো ওই সময় আমি ক্লাস 5-এ পড়ি। তো আমার সমাপনী পরীক্ষা চলে আসে, তখন কোরবানির ঈদের আগে সমাপনী পরীক্ষা শেষ। কোন ক্লাসের? তখন ক্লাস 5-এ। 5-এ, ওকে। তো এই তখনকার এই 5-এ পড়া অবস্থায় আমার বাবা ওই মাটিরাঙ্গাতে শিফট হলো। জি। মাটিরাঙ্গা তবলসরি ইউনিয়নে শিফট হলো, ওখানকার হচ্ছে বর্ডার এলাকা, ভারতের সীমান্তের পাশেই। জি। ওইখানে আপনার আমাদের তামাক আবাদ শুরু হলো। প্রথম বছর আমাদের 5 বিঘা জমি ওখানে, প্লাস আমাদের তামাক যে চুলা আছে ওই চুলা সহ 5 বিঘা জমি নিলাম আমরা। চুলা নিলাম হচ্ছে শেয়ারের মাধ্যমে, আরেকজন ছিল আমাদের সাথে। আচ্ছা। 2010 সালে আমি তখন ক্লাস 6-এ ভর্তি হব। তখন আমার বাবা বলতেছে যে মানিককে আর পড়ানো যাবে না। তো আমার বাবা বলতেছে যে ছেলেকে আর পড়ানো দরকার নাই, ছেলে আমার সাথে কাজ করবে। আমার মা বলছে যে না, ছেলেকে আমি আমার শরীরে রক্ত বিক্রি করে হলো পড়াবো, আমার শরীরে চামড়া যদি বিক্রি করতে হয় আমি চামড়া বিক্রি করে পড়াবো। আমার মা আমাকে এই কথাটা বলে সাপোর্ট দেওয়ার কারণে আমি ক্লাস 6-এ তখন ভর্তি হতে পারছি। আচ্ছা। তো বাবা বলছে যে এত যখন আচ্ছা যাক ভর্তি হোক, দেখি কিরকম পড়ে। তো আমাকে ভর্তি করানো হইলো। ভর্তি করে তখন আমি পড়তে লাগলাম। ভর্তি করানোর পরে যখন আমি স্কুলে যাই তখন দেখা গেছে আমি সপ্তাহে 1 দিন বা 15 দিনে 2-3 দিন স্কুলে যেতাম, আর পুরো সপ্তাহে বাড়িতে কাজ করতে হইতো। তখন আমি তো মোটামুটি তেমন একটা বড় হই নাই। তো তখন আমি বাবার সাথে কাজ করি, খেতে খামারে এই ধান চাষ করে, তামাক চাষ করে, এই তখনটা এরকম ছিল। বাবা কি করলো, ওই বছর 5 বিঘা জমিতে 5 বিঘা জমি বিক্রি করে প্রায় সমান খেয়ে দিয়ে ঋণ টিন দিয়ে সমান হলাম আমরা। তারপরের বছরের জন্য আবার 2 বিঘা জমি রাখার পরে তারপরে আবার 7 বিঘা জমি রাখে। বাবা, এটা কি মানে কিনে ফেলছে নাকি বর্গা নেওয়া? বর্গা নেওয়া, ওকে। ওই টাকা নগদে দেয় নাই, বলছে যে ধান বিক্রি করে তারপর টাকা দিবে। আচ্ছা। এরকম ভাবে 7 বিঘা জমি রাখছে। ওই 2 বিঘা জমি এই 7 বিঘা জমির ভেতরেই। আচ্ছা। 2 বিঘা জমি তামাক করবে আর বাদ বাকি 5 বিঘা ধান করবে। তো আমি তখন বললাম যে আম্মা, আব্বু তো এতগুলো জমি রাখছে, এখন কিভাবে কি করবে? সমস্যা নাই, আমাদের এবার একটা মেশিন কিনবে, পানির মেশিন, ওইটা দিয়ে পানি দিবে, কোনো সমস্যা নাই, এভাবে কর, কি করবি? তো এভাবে বুঝিয়ে টুঝিয়ে বলে যে এরকম। তো তখন আমার লেখাপড়াটা এত টাফভাবে চলে গেল, ওই সময়টাতে এত কঠিন হয়ে পড়লো যে আমি বাড়িতে পড়তে পারতাম না রাতে। তখন আমার বাবার সাথে ওই মেশিন নিয়ে খেতে যেতে হইতো, আচ্ছা, পানি দেওয়ার জন্যে। তখন তো শীতকাল, শীতের মৌসুমে যে ধানটা হয় বড় মৌসুমে, ওই ধানটা হাইব্রিড ধান লাগাইছে। তারপরে ওই ধানটাতে আমার বাবা ওইখানে ধান খেতে পানি দিত আমাকে নিয়ে রাতের বেলায়। ওকে। তো আমি তখন তো মানে মেশিন আলগাইতে পারতাম না, মেশিনটার ওজনই তো 60 কেজি, 50-60 কেজি। তখন আমি কষ্ট করে এই আব্বার সাথে এরকম করতাম। আচ্ছা। তো আমার মা বলতো যে এইভাবে তো পড়ালেখা করলে হবে না, তুই কাজ কর, রাত্রে আমি হারিকেন জ্বালাই দিই, হারিকেনে তেল ভরে দিই, ওই হারিকেন নিয়ে তুই ওইখানে যে বইসে একটু পড়িস। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তা তো ভালো কথাই বলছো। তো আমি বললাম যেমন তাহলে দেও। তো দেওয়ার পরে তো আমি এই প্রায় সময় যায় ওইখানে ক্ষেতের লাইলে বসে আমি পড়তাম। আচ্ছা। তো কতক্ষণ পরে আবার যাই চেক দিয়ে আসতে হইতো, এই ক্ষেতের পানি ওই ক্ষেতে চলে যাচ্ছে নাকি, আবার ওই পানি হাতাইতে হইতো, আবার আইসা বসে পড়তে হইতো। মানে আমার খুব কষ্ট হইতো। আর শীত তো এখানে প্রচুর শীত। তো এখানে এরকম করে আমাদের কাটতে লাগলো ওই বছরটা। 2011 সাল যখন পড়লো তখন ওই তামাক চাষটা উঠায়, ওই সময় ধান চাষটা উঠায় আমাকে কি করলো, ওই তামাক চাষের শেষে এই চৈত্র বৈশাখ মাসের দিকে আমাকে কি করলো আমার বাবা, আমার মা রাঙামাটিতে রিং অয়েলের কাজে দিয়ে দিল। তখন আমাদের পরিবারটাই এত অভাবে চলে যাচ্ছে। কচু আছে না, কচু, জি,
মাটির নিচে যে কচুটা হয় ওটা সিদ্ধ করে? ওটা সিদ্ধ করে না আপনার, ওইটা ওই পাশে আমাদের বিডিআর ক্যাম্প ছিল আবার, ওই বিডিআর ক্যাম্পের এখান থেকে আমাদের এই যে বিডিআররা ওখানে যে বললে যে আমাদের রান্নার জন্য কিছু নাই, আমাদের একটা কচু দেন, তো ওরা দিত। দেওয়ার পরে আমার বাবা আবার ওই জাল মারতে পারতো। এই কচুটাকে বিডিআরে চাষ করতো? হ্যাঁ, বিডিআরে চাষ করতো বলতে ওই বিডিআরের জমি এটা। আচ্ছা আচ্ছা। তারপরে ওইখানে ওরাও করতো, তারপরে প্লাস আরেকজন মানুষ ছিল, মানে অর্ধেক ভাগ গিয়েও চাইলে ওরা দিত আর ওরা দিত। আচ্ছা। তো তখন আমার ওই বোনটা হয়, প্রথম বোনটা ওইখানে গিয়ে 2010 সালে আমার বোনটা হয়। আচ্ছা। তো তখন আমার মা যখন আমার এই বোনটা হয়, তখন ওই বছর আমি একদিন স্কুলে গেছিলাম, স্কুল থেকে আসার সময় প্রায় বাড়ির পাশে এসে গেছি, ওইখানে আইসে শুনি আমাদের বাড়িতে চিল্লাপাল্লা। আমার বাবা আমার মাকে এমন মারছে, আমার মা নাকে দিয়ে রক্ত পড়তে পড়তে আমার মা মানে অজ্ঞান হয়ে গেছে ডাইরেক্ট। আমার মাকে দা নিয়ে গেছে, আমার মা আব্বা জব করে। মানে কি এটা কি আগে এরকম কি রেগুলার হাত তুলতো নাকি আপনি হঠাৎ করে দেখলেন? প্রায় সময় আমি বুঝ হয়েছি দেখে এই যে এই কয়েক মাস আগে বন্ধ হয়েছে, এটা এই গত বছরই বন্ধ হয়েছে। এগুলো খেয়াল করবেন, কারণ আমি সবসময় যে কথাটা বলি আপনাদেরকে প্রিয় শ্রোতা, বহুবার বলেছি, বারবার বলি, হয়তো সবসময়ই বলবো, একজন অপরাধী কিংবা একজন ভুল করা মানুষের জন্ম পরিবেশ পরিস্থিতি তাকে বাধ্য করে, এবং সেটা আপনি হয় না। হঠাৎ করেই একজন ভুল করা মানুষের জন্ম হয় না, হঠাৎ করেই একজন মানুষ ভুল করে না কিংবা অপরাধ করে না, সেটার পেছনে শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে। এটা আমি বহুবার বলেছি। এবং আমি যেহেতু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার এক শিক্ষক ছিলেন, প্রিয় শিক্ষক, তিনি বলতেন যে এই যে আপনি 8-10 বছর পড়াশোনা করছেন, আপনি পুরো সিলেবাসটা মাথায় নিয়ে যেতে পারবেন না, আপনি কয়েকটা লাইন মাথায় নিয়ে যাবেন, এবং ওই কয়েকটা লাইনই দেখবেন যে আপনার বাস্তব জীবনে কাজে লাগছে। তো আমার কাছে মনে হয় যে 8-10 বছর এই যে লাইফ রিয়েলিটি যে শোগুলো করেছি, সেখানে কয়েকটা লাইন আপনাদের মাথায় আমি দিতে পেরেছি বারবার বলে। জীবন গল্পে যেটা আমি বলি যে জীবন নাটকের চেয়েও নাটকীয়, এবং একই সাথে সিক্রেটসে আমি সবসময় যে কথাটা বলি যে প্রতিটা মানুষই সম্ভাবনাময়, এবং যে মানুষটা ভুল করে, যে মানুষটা অপরাধ করে, পরিস্থিতি তাকে সেই ভুলের দিকে নিয়ে যায়। কোনো মানুষই আসলে ইচ্ছে করে অপরাধ করে না। এই খুব কমন কথাগুলো, যেগুলো আপনারা জানেন, এই কথাগুলো যদি মনে রাখেন তাহলে দেখবেন যে একটা মানুষ যখন ভুল করে এবং একটা মানুষ যখন অপরাধ করে, ওই মানুষটার সঙ্গে আপনার যে প্রপার জাস্টিস যে বিহেভটা বা আপনার যে আচরণটা তার প্রতি, সেই আচরণটা আপনি হয়তো করতে পারবেন। জি, যেখানে ছিলেন আপনি, তারপর মার গায়ে হাত তুলছে বাবা, তারপর? ওই তখন আমি আমার ছোট ভাইটা তখন ওইখানে উপস্থিত ছিল, আমার মাকে যখন আমার বাবা মারে, তখন ও তো ছোট, ও তো আমাকে মানে ও তো তখন কিছুই করতে পারতেছে না, তখন ও কেবল 3-তে না জানি 2-এ পড়ে। তো এভাবেই কাটতে লাগলো আমাদের দিন। তো ওই সময়টাতে এরকম করতে করতে এরকম পড়তাম, কখনো স্কুলে যাইতে পারতাম না, কখনো যাইতে পারতাম, এভাবে তখন ওই আমি স্কুলে যাইলে তখন ওই সৃজনশীল তখনই প্রথম দিছে। আচ্ছা। তো ওই সৃজনশীল ওই সময় যখন ওই বইয়ের ভিতরে সৃজনশীল দিত, তখন আমি সৃজনশীল প্রশ্ন বুঝতাম না, সৃজনশীল প্রশ্ন বুঝতাম না, স্কুলেও যেতে পারতাম না, বুঝতাম না। তো আমাকে আর প্রাইভেটও পড়ায় না ওই সময় তো আমাদের পরিবারে একদম অসচ্ছলতা। আচ্ছা। তো তখনটাতে ওই আমাকে কি করলো, রিং অয়েলের কাজে পাঠিয়ে দিল। আমার মা বললো যে আমাদের পরিবারে তো অনেক অভাব, এখন তুই কাজ কর, তুই কিছু কাজ কর। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তো আমার মা মনে করছে যে এই রিং অয়েলের ভিতরে কি কাজেই মাটি টাটি একটু কাটতে হবে, এতটুকু, আর কিছু না। আচ্ছা। তো আমাকে নিয়ে গেল রাঙামাটিতে। তো রাঙামাটি সদরে তখন আমি গেলাম, আমার সাথে আমাদের এলাকারই একটা ছেলে, ওরাও ওইখানে চাষ করতো, তো আমাদের পাশেই আর কি। তো ওই এখান থেকে ওই ছেলেটা আমাকে চিনতো, ওর নাম হচ্ছে জাকির। আচ্ছা। ওই জাকিরের সাথে তারপরে যেই লোক নিয়ে গেছে ওর নাম হচ্ছে মাসুদ। ওই মাসুদ, ওনাকে আঙ্কেল ডাকতাম, উনি আমাদেরকে নিয়ে গেছে। তো বলছে যে আচ্ছা ঠিক আছে তোমরা আসো, আমরা এখানে রাতে খাওয়া দাওয়া করে এখানে ঘুমাবো, তারপরের দিন আমরা সকালে সাইটে চলে যাব। তো ওইখানে খাওয়া দাওয়া করলাম হোটেলে, লঞ্চ ঘাট যেয়ে ঘুরে টুরে আসলাম, সন্ধ্যাবেলা ভালোই লাগলো। তো ওইখানে আপনার রাত কাটাইলাম, মশার কামড়, এভাবে মানে খুব একটা বিরক্তিকর পরিবেশ। তো ওইখানে রাতটা কাটানোর পরে পরের দিন সকালে গাড়িতে উঠে আমরা চলে আসলাম বেতবুনিয়া ইউনিয়নে। আচ্ছা। বেতবুনিয়া ইউনিয়নে আসে একটা স্কুল ঘরের মধ্যে আমরা আশ্রয় নিলাম, ওইখানে আমরা থাকলাম। ওইখানে 3 রাত থাকার পরে তারপরে যার যার সাইটে আমরা চলে গেছি, 2টা ভাগ হয়ে গেছি। একটা
একদিকে চলে গেছে, আরেকটা আরেকদিকে চলে গেছে। জি। তো এক সাইডে আমি চলে আসলাম, ওইখানে রিংকলের গর্ত খুঁড়তে হয়। তো আমাকে প্রথম দিন ওই ছোট থেকেই বড় হয়। তো এইভাবে কতক্ষণ আমাকে নামাই দিত, আমি তো কতক্ষণ করতাম, করার পর আরেকজন নামতো, মাটি ভরে দিত, আমি রশি দিয়ে উঠাইতাম এরকম ভাবে। তখন তো আমি তো সবার ছোট ছিলাম তখন। জি। তখন আমার ওই কাজগুলো করতে খুব কষ্ট হইতো। তো একদিন আমি কি করলাম, ওই রশি টান দিতে যাই, রশির ভিতরে পেঁচ খেয়ে আপনার পায়ের ভিতরে, এই জায়গার ভিতরে আমি অনেকগুলো ব্যথা পেয়ে গেছি। আচ্ছা। রক্ত বের হচ্ছে। তারপরে কোনো রকমে এই পাতা টাতা দিয়ে একটু রক্তটা বন্ধ করে তারপর আবার কাজ করি। তো তখন তো মোবাইল তেমন একটা অ্যাভেলেবেল ওইখানটায় ছিল না। তো যাদের কাছে মোবাইল ছিল তারা ওই আমাকে যে নিয়ে আসছে তার মোবাইল দিয়ে আমার বাবার সাথে একটু কথা বলতে, ওইখানে একটা মোবাইলে আমাদের ঘরে, ওই সময়টাতে একটু কথা বলতে পারতাম। আমি তখন আমার আম্মার সাথে কান্নাকাটি করতাম যে আম্মা এরকম এখানে এত কষ্ট, আমি তো তোমারে দেখি না, কষ্টর কথাটা বলতাম না, শুধু মাকে দেখি না, যে এটাই আমার কাছে খারাপ লাগতো। তো ওই সময়টাতে বললো যে আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, এখন তো পরীক্ষা শেষ হয়েছে, এখন যে ছুটিটা আছে গ্রীষ্মের ছুটিটা, ওই ছুটিটা ওইখানে কাটে, এবার চলে আস। আচ্ছা। তো 15 দিনের কথা বলে আমাকে ওই জায়গায় 1 মাস 17 দিন তারপরে পাঠাইছে। তো ওইখানে স্কুলে যাচ্ছি না, 1 মাস হয়ে গেছে। স্যার বলছে যে মানিক মনে হয় আর আসবে না। আমাকে ওই এলাকাটাতে মানে সবাই চিনতো, সবাই চিনতো যে আমি তামাক ব্যাপারীর ছেলে, চিনতো সবাই। তো ওইখানটায় আমার একটা বন্ধু ছিল, মানে ক্লাসমেট ছিল আর কি, ও আসতো আমাকে নিয়ে যাওয়ার জন্য স্কুলে, বলছে মানিক স্কুলে যাবি না? ওর নাম হচ্ছে হোসাইন, এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে ও। জি। ওই ছেলেটা আমাকে বলতো যে মানিক মনে হয় স্কুলে আসবে না, স্যার ওর তো রাঙামাটিতে চলে গেছে। তো রাঙামাটি চলে গেছি, যাওয়ার পরে ওইখানে আমি 1 মাস 17 দিন ওইখানে কাটে, তারপর বাড়িতে আসলাম। আসার পরে দেখি যে বাড়ির অবস্থা তো অনেক খারাপ, এখানে টাকা পয়সা নাই, অনেক অবস্থা খারাপ আমাদের। ওই আবার আগের মতো বাবার সাথে খেতে যাইতাম, ওই মইটা দেওয়া হয় না খেতে, ধান খেতে মইটা দেওয়া হয় না, ওই মইয়ে আপনি বিলিভ করতে পারবেন না, আমরা 2 বাপ ছেলে ওই মই টানতাম, গরু দিয়ে যেটা দেওয়া হয় ওইটা আমরা নিজে দিতাম, শুধুমাত্র পয়সা ছিল না বলে। মানে বাবা মই টানতো, আপনি মইয়ের উপর দাঁড়াতেন? বাবা মইয়ের উপরে টানতো না, মানে মইয়ের উপরে কাদা মাটি দিয়ে আপনারা দুজনে মিলে টানতেন? আমরা দুজনে মিলে টানতাম। দেখা গেছে যে আমি কোনো সময় আমি একাই টানতে হইতো, বাবা যখন অন্য কাজে বিজি থাকতো। এরকম ভাবে আমাদের সংসারটা চলে। তারপরে আমার মা বলে যে এভাবে তো হবে না, আমরা কাজ করে আমরা আবার বাড়িতে চলে যাই। তো এভাবে আমরা বাড়িতে চলে আসলাম। আসার পরে ওই সময় আমাদের যে ঘরটা ছিল, ওই ঘরটা এক চাল ছিল বাঁশের ছানি, আরেক চাল ছিল সাধারণ যে বেড়ার ছোট ডেওয়ালার টিনটা, ওই টিনটা দিয়ে চাপ দিয়ে মানে একটা দুই ছাউনিওয়ালা একটা ঘর ছিল, আর পাশে একটা রান্নাঘর ছিল। ওই তখনটা আমার দাদার সাথে আমার দাদির সাথে ওই আমার আব্বা নাকি বিয়ে করার আগেই মানে আলাদা খেত, আলাদা যেটাকে বলে ওইটা খাইতো। তা আমার মা যখন বিয়ে হয়ে আমার মা আসে, আমার মার থেকে শুনছি যে আমার বাবার জন্য নাকি আলাদা ভাত রান্না করতে হইতো তখনটাতে। আচ্ছা আচ্ছা। তো ওইটার সময় মানে আমার বাবা তো অনেক, আমার দাদার ওই গরু ছিল, গরু বিক্রি করে নিয়ে ওই চট্টগ্রাম যায়া, ওই ছোট থাকে আমার মতো থাকতে, ওই জুয়া খেলে সব টাকা নষ্ট করে ফেলছে। ওই সময়টাতে ওই এরকম মানে উল্টাপাল্টা করতো আর কি, বাড়িতে থাকতো না, এই করতো সেই করতো, ওই করতো, জুয়া খেলতো, এখানে ওখানে থাকতো ওই রকমটাতে। তা আমার মাকে আমার দাদা দাদিরা মানে দেখতে পারে না, তো আমার বাবাকেও দেখতে পারে না। আমার বাবা চাকরি করতো আপনার প্রথম বিয়ের আগে থেকেই করতো, চাকরিটা হচ্ছে বিডিবির চাকরি। আচ্ছা। যেটাকে গ্রাম নিরাপত্তা বাহিনী যেটি বলে ওইটা। তো ওইটা যখন করতো, তো আমার ছোট ভাইটা যখন হয় ওই তখন নাকি চাকরিটা ছেড়ে দেওয়ার পরে ওই আমাদের পরিবারে আবার সংকট দেখা দেয়। ওই সময় আমার বাবা ওই গাছের কাজটা করতো। আচ্ছা। তো বাড়িতে যখন আইসা পড়ি আমরা, বাড়িতে আসার পরে তখন তো আমাদের পরিবারে আরও অভাব দেখা দিল। আমার দাদার ঘরে আমরা প্রায় 10 দিনের মতন খাইছিলাম। খাওয়ার পরে আমার মা বলতেছে যে এভাবে তো খাইলে চলবে না, আমাদের তো কিছু করতে হবে। তো এভাবে 10 দিন যখন পার হয়ে গেল, আমার দাদি মানে উল্টাপাল্টা কথা বলে যে টাকা পয়সা ছাড়া, কিছু ছাড়া আমরা খাইতেছি, এরকম বলে আর কি। তো যাক, এভাবে অনেক কষ্ট করে প্রায় 1 মাসের মতন যাওয়ার পরে তখন আমি 6-এ ভর্তি হইলাম। আমি আগে চলে আসি, আমার ছোট ভাইকে নিয়ে আমি আগে চলে আসি। ওই তখন আমার আম্মা আর আব্বা ওই মাটিরাঙ্গাতে রয়ে যায়, তারপরে ওরা আসে।
আচ্ছা। তো আমি চলে আসে এখানে স্কুলে ভর্তি হই। আমাদের স্কুলটার নাম হচ্ছে ছোট মেরুং উচ্চ বিদ্যালয়। আচ্ছা। ওই বিদ্যালয়ে আমি পড়াশোনা করি। তো এখানে আমি ক্লাস 8-এ ভর্তি হই তবলছড়ি স্কুল থেকে এসে। তো এখানে শিফট হয়ে যখন ভর্তি হই তখন ভর্তি বাবদ তো অনেক টাকা, 500-600 টাকার মতন খরচ লাগে। ওই সময়টা দেওয়ার সময় আমার খুব টাফ হয়ে গেছে, আমি দিতে পারি না, অনেক কাজকর্ম করে তারপর দিছি। তারপরে আবার ওই মাটিরাঙ্গাতে থাকা অবস্থায় একটু পিছনে যেতে চাই। ওইখানটায় আমি ওই যে ক্লাস 8-এ যখন এই ফর্ম ফিল আপ করানো হয় ওইখানে টাকা পয়সা অনেক লাগে বা খরচ অনেক কিছু লাগে। তা আমার মা বলতেছে আমার পক্ষে তো এগুলো দেওয়া সম্ভব হবে না। তা আমার একটা মামাতো ভাই ছিল, নাম ইসমাইল, ওই উনি কি করলো, বলে যে আমার বন্ধু আছে একটা, ওদের বাড়িতে কাজের জন্য লোক নেয়। আচ্ছা। ওইখানটায় আমাকে এই তামাকের কাজের জন্য ওইখানে দেওয়া হলো। সর্বপ্রথম বাহিরে মানুষের কাজের জন্য ওইখানটায় মানে টানা আপনার 20 দিন ওইখানে কাজ করছি আমি। আচ্ছা। সম্ভবত আমার মনে আছে 20 দিন। ওই 20 দিন কাজ করছি ওইখানে আমি টানা, বাড়ি থেকে গিয়ে ওইখানে টানা 20 দিন মানে তামাকের কাজটা করছি আর কি। তার আগে আমি রাঙামাটিতে ছিলাম, ওইখানে আসার পরে ওইখানে দিয়েছি আমাকে। তো ওইখানে কাজ টাজ করার পরে ওই টাকাটা নিয়ে আমি আমার বাড়িতে চলে আসি মেরুনে। আচ্ছা। আমাদের ইউনিয়নের নাম হচ্ছে মেরুন। ওই ইউনিয়নে আমরা চলে আসি। তো ওইখানটায় আমরা আবার বসবাস করতে শুরু করি। তো শুরু করার পরে তা আমার মা কি করে, আমার দাদার বাড়িতে তো মানে অনেক কাবজাব চলতেছে, আমার দাদি আমার দাদা এই কথা ওই কথা বলে। তো আমার মা কি করলো যে আমরা আর তাদের সাথে খাবো না, এক কাজ করি আমাদের ঘরে আমরাও চলে যাই, তাদের ঘরে তারা থাক। তো আমার আম্মা কি করলো, আলাদা হয়ে গেল। আচ্ছা। আলাদা হয়ে গেল। আমার দাদি এই 5 কেজি চাউল দিল, দেওয়ার পরে আর কি কি জানি দিল, পরিবারের যে জিনিস এগুলো নিয়ে আলাদা করে দিল আমার দাদি। তখন আমার ক্লাস আমি 8-এ পড়ি। তখন আবার ওই আমার তারপরের বোনটা আবার আমার গর্বে চলে আসে। আচ্ছা। তখনটায় আমি তো তেমন একটা তখনও বুঝতাম না এই বিষয়ে। তারপরে আমার আম্মা যখন ওই আমার বোনটা, ছোট বোনটাকে রেখে যখন কাজ করত, তখন আমার আম্মা মানে খুব পরিশ্রম করে ফিরে আসতো। ওই মাঝে মধ্যে দেখা গেছে আমিও কাজ করতাম আমার আম্মার সাথে, সপ্তাহে 5 দিন কাজ করতাম, 2 দিন স্কুলে যাইতাম। এরকমটা ভাবে অনেক কষ্ট করে আমরা ওই বছর আমরা প্রায় 10 থেকে 15,000 টাকার মতো মানে আয় করি ওই তামাক চাষটার সময়। তো তামাক চাষটার সময় যখন আমরা আয় করি তখন ওই টাকাটা দিয়ে আমার আব্বাকে বলি যে আব্বা এখন কি করা যায়, আমাদের ঘরটা তো আবার বানানো দরকার, আমাদের ঘর দিয়ে পানি পড়ে থাকতে পারি না আমরা। আরও কিছু ওই গ্রামীণ ব্যাংক থেকে লোন নিছে, আমার কিস্তি যেটাকে বলে আমাদের গ্রামগঞ্জে, ওইটা থেকে লোন নিয়ে আমাদের এই ঘরটা ঠিক করছে। ঠিক করার পরে নতুন করে আবার তৈরি করছে, এটাকে গাছ টাছ দিয়ে অনেক কিছু দিয়ে তৈরি করছে, ইন টোটাল নতুন করে তুলছে আর কি। তোলার পরে আপনার ওইখানটাতে আমরা বসবাস করতে লাগলাম। তো সপ্তাহে তো কিস্তি দিতে হয়, 20,000 টাকা কিস্তি তুলছে। 20,000 টাকার থেকে আমার আব্বা নিয়ে প্রায় 10,000 টাকার মতন খরচ করে ফেলছে, ওই জুয়া খেলে খেলে শেষ করে ফেলছে। তখন আমাদের আরও টাফ হয়ে গেল। আমাদের মাটিরাঙ্গার থেকে ঋণ মাথায় করে নিয়ে আসলাম আমরা, প্রায় 61,000 টাকা ঋণ মাথায় করে নিয়ে আসছি। ওই টাকাগুলো ওই বছর আপনার 20,000 টাকা ওই বছর আমাদের পরিশোধ করা হয়েছে, আরও 40,000 টাকা বাকি। এখন এই টাকাগুলো কি করে দিই, আমার আব্বা 1 টাকাও দেয় না। ওই কাজে গেলে যায়, না গেলে নাই, এই অবস্থায় থাকে। আমার আব্বা যখন ওই জুয়া টুয়া খেলতো, মদ টদ খাইতো, এই করার পরে আমার মাকে আবার মারতো। আমার এই কথাগুলো মনে হলে জানেন স্যার, আমার এখনও মানে অনেক কষ্ট মনের ভিতরে আসে। তো তারপরে এই যখন এগুলো করতো, আমি বাড়ি থেকে যখন স্কুলে যাইতাম তখন আমার টিফিনের জন্য যে একটা টাকা দিবে আমাকে, সেটাও দিতে পারতো না আমার আম্মা। ওই সপ্তাহ 15 দিন পরে যখন দিত তখন ওই আমার আম্মাই দিত, আমার আব্বার কাছে আমি কখনো টাকা চাইতাম না। তখন ওই বছর আমরা তামাকের কাজ আমি মোটামুটি করতে পারি। তামাকের কাজের জন্যে এদিকে সেদিকে কাজ করি, এদের বাড়িতে ওদের বাড়িতে। তো হঠাৎ করে আমাদের বাড়ির সামনে বড় একটা ঢেপা আছে, যেটাকে ঝিল বলি আর কি আমরা। ওই ঝিলের পারে এখানে একটা তামাকের ঘর আছে, ওইখানে একটা সাইড ঘরও আছে থাকার জন্যে। তো ওই মালিক, ওনার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস মিয়া। তো ওনাকে আমি আবার আঙ্কেল বলে ডাকি। ওনার ওইখানে প্রথম যে ওই দিন কাজ করি, কাজ করার পরে সপ্তাহে 1 দিন কাজ করতে হয়, মানে লোডের কাজটা, আর বিভিন্ন জায়গায় প্রতি সপ্তাহে করতে হয়। তো
ওই সময় কাজে কাজে যাওয়ার পরে তো ওইখান থেকে ওনার সাথে আমার পরিচয় হয়। তো ওনাকে আঙ্কেল বলে ডাকি, উনি আমাকে খুব ভালোবাসে। আচ্ছা। তো চাষ শেষে উনি আমাকে ওই টাকাগুলো একসাথে দেয়, বলছে মানিক তোমাদের তো পরিবারের সমস্যা, তুমি টাকাগুলো একসাথে নিয়ে তোমার আম্মার কাছে দিও। তো ওই সময় ওই বছর আমাদের প্রায় অনেকগুলো টাকা একসাথে করি, আমরা প্রায় 8-10 হাজার টাকার মতন একসাথে করি। 13 সালে যখন ওই ইয়েটা করার পরে ওই বছর ওই আঙ্কেল তখন ওই বছর বিয়ে করে। বিয়ে করার পরে ওই বছরই আবার চাষের জন্য আসে এখানে, বলছে যে মানিক তুমি কি জমি রাখবা, তোমার তো এই অবস্থা, তোমরা কি জমি রাখবা? আমি বলছি আঙ্কেল আমার তো জমি রাখা দরকার, আমি তো না হলে কিছুই করতে পারবো না। তো আঙ্কেলে বলল যে আমার এখানে একটা উঁচু জমি আছে, আমার চুলার যেই কোটাটা আছে, যে ইয়েটা জমিটা আছে ওইটা তুমি রাখো। আমি বলছি ঠিক আছে, আমি তো টাকা একসাথে দিতে পারবো না, কাছে সমস্যা নেই, আমার আম্মাকে আমি বুঝে বলবো। তো তখনটায় উনি ওইখানে আমাকে জমিটা নিয়ে দিছে। জি। জমিটা নিয়ে দিছে আপনার হচ্ছে 11,500 টাকা দিয়ে, 1/2 বিঘা জমি, 20 শতাংশ। ওই 20 শতাংশ জমিতে আমরা তামাক আবাদ করলাম। তামাক আবাদ করার সময় ওই সময়টাতে আমি ক্লাস 8 থেকে 9-এ উঠি। 9-এ ওঠার পরে আমাদের পাশের বাড়িতে একটা আসা যাওয়া করতাম বেশি। জি। ওই বাড়িতে ছেলে ছিল আমার সমান, 2 জন ছেলে ছিল। তো ওর সাথে আসা যাওয়া করতাম। আসা যাওয়া করার পরে ওই বাড়িতে ওই ছেলেটার বোন ছিল। তো ওই মেয়েটার সাথে এভাবে দুষ্টামি করতাম, ও আমার সাথে দুষ্টামি করতো। তো এই এক পর্যায়ে মানে ও আমাকে প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটা প্রেমের প্রস্তাব দেয়? আপনি তখন কোন ক্লাসে পড়ছেন? তখন আমি সম্ভবত 9-এ পড়তেছি, আমার এখনো মনে আছে ক্লাস 9-এ, 8 থেকে নতুন 9-এ উঠছি। আচ্ছা। তখনটাতে ওকে। তো ওই সময়টাতে ওই মেয়েটার সাথে আমি এইরকমটা প্রেমের সম্পর্কে জড়িয়ে যাই। তখন তো বুঝতাম না যে প্রেম করলে কি হয় না না হয়, এটা তো বুঝতাম না তেমন একটা। এখন যতটুকু বুঝি তখন তো এরকম বুঝতাম না। আচ্ছা। তো জানি যে প্রেম করি এতটুকুই। তো তারপরে ওই মেয়েটার সাথে দেখা করতে লাগলাম গোপনে গোপনে। এই দেখা করে এই কথা বলি, মোবাইলে কথা বলি, এইরকমটাই চলছে। ওই মেয়েটা তখন প্রাইমারি স্কুলে পড়ে, ক্লাস 4-এ, মানে বয়স বেশি হয়েছে, কিন্তু ওরা ব্রাহ্মণবাড়িয়াতে ছিল। ওইখানে আবার ওদের মামার বাড়ির এখানে, নানার বাড়ি এখানে, ওইখানে চলে আসছে খাগড়াছড়িতে। তো ওইখানটায় ও তো বড়, স্কুলে গেলে ওরা সবাই বড় বলে। আচ্ছা। তো এইখানটায় ওর সাথে আমার প্রেমের সম্পর্ক হয়ে গেল। আমি তখন হাই স্কুলে পড়ে, ও প্রাইমারি স্কুলে পড়ে। তো যখন স্কুলে যেত আমি ওর পিছে যাইয়া দেখতাম, ওদের বাড়িতে যাইও দেখতাম। তো তারপরে ওই আমার আঙ্কেলের সাথে তো আমার খুব ক্লোজড। তো ওনাদের বাড়িতে আসি যাই, ওনারা জমিতে চাষাবাদ করে, ওইখানে আসে, ওনার বউকে নিয়ে আসছে। তো ওনার বউকে আমি আন্টি আন্টি ডাকতাম প্রথম। তো ওনারা খুব আমাকে ভালোবাসতো। তো ওই সময়টাতে মানে ওনাদেরকে আমি খুব ভালোবাসতাম। তারপরে আমার মা বলতেছে, ওই আমার আঙ্কেলকে বলতেছে, দেখো কুদ্দুস ভাই, আমার ছেলেটা তো এরকম এরকম কি বলতে কি বলে ফেলে, মাথা জ্ঞান বুদ্ধি একটু কম, তুমি তোমার সাথে আমার ছেলেটাকে একটু রাইখা ভালো একটু করাই। কেউ বলছে আচ্ছা আপা ঠিক আছে, সমস্যা নাই। তো ওর যে ওই মেয়েটার ভাই, ও আবার মানে একটু খারাপ পথে চলতো, বিড়ি খাইতো, গাঁজাও খাইতো, মদও খাইতো। তা আমি আবার এগুলাতে এখনো পর্যন্ত, আল্লাহ মাফ করুক, এখনো পর্যন্ত এই নেশা জাতীয় কোনো দ্রব্য বা মদ, জুয়া, বাজে কোনো এরকম কোনো নেশা টেশা আমি করি না আজ পর্যন্ত, না সিগারেট পর্যন্ত না আজ পর্যন্ত আমি মুখে দিইনি। তো আমার আঙ্কেলটাও খুব ভালো ছিল। তো ওই বছর আমাদের এই তামাকের জমি করলাম, আঙ্কেল আসলো, আসার পরে আঙ্কেলও জমি করতেছে ওনার ভাইকে নিয়ে। ওই বছর ওই মেয়েটা ওই আমি যেখানে কাজ করি আমাদের খেতে, ওই আঙ্কেলদের বাসায় আসা যাওয়া করতেছে। আচ্ছা। তো যাকে ভাবে চলতে লাগলো। আমার আঙ্কেলের শ্বশুর বাড়িতে একদিন আমি গেলাম। আমার আঙ্কেল বলতেছে, কয় মানিক চলো আমার তোমার নানার বাড়িতে যে ঘুরে আসবা। যাওয়ার পথে মানে একটা মেয়ে দেখি রাস্তার ভিতরে, গাড়ি দিয়ে যাচ্ছি তো, 2টা মেয়ে একসাথে ছিল। ওই মেয়েগুলা দেখি অটোটা সিগন্যাল দিয়ে দাঁড় করালো, অটোর ভিতরে আমি আর আমার আঙ্কেলই ছিলাম। তো ওই আমার আঙ্কেলের শ্বশুর বাড়িতে যাচ্ছি, যাওয়ার পরে ওই মেয়েগুলা স্কুলে যাইতেছে। তো স্কুলে যাইতেছে, আমরা প্রায় দুপুরের দিকেই, 11টা-12টার দিকেই হবে, ওই সময় আমরা যাচ্ছি। যাওয়ার পরে তো ওই মেয়ে দুটো উঠছে, ওঠার পরে পাশাপাশি মুখোমুখি হয়েই বসছে। বসার পরে তো আঙ্কেলকে বলতেছে, আঙ্কেল কেমন আছেন? তো আমি তো
মানে টাসকি লেগে গেছি, কি রে, এই মেয়ে ওনার চিনে। তো আমি আর কিছু বললেন, চুপ করে বসে থাকছি। তো ওই যাওয়ার পরে ওনারা কিছুক্ষণ যাওয়ার পরে ও নেমে গেছে, আবার আমার আঙ্কেলের শ্বশুর বাড়ি চলে আসছে, আমরা নেমে গেছি। তো আমি জিজ্ঞাসা করলাম, রাস্তা যাইতে যাইতে বললাম, আঙ্কেল এটা কে? বলছে এটা আমার জেঠোসের মাইয়া, তোমার খালাম্মা লাগে। আচ্ছা। তো যাকে ভাবে আর আমি কিছু জিজ্ঞাসা করি নাই, ওইভাবে যাইয়া ওনার বাড়িতে প্রথম গেছি, মেহমান আপ্যান টাপ্যান করলো। তো করার পরে বিকালে দেখি ওই মেয়েটা আবার ওদের বাড়িতে, আমার আঙ্কেলের শ্বশুর বাড়িতে। তা আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কিরে এই মেয়ে এখানে আবার এখানে আসলো কিভাবে? আমি প্রথম তো বুঝি নাই, তারপরে যে জিজ্ঞাসা করছি আর কি পরে বাসা। তো আমার আঙ্কেলের বউকে ডাক দিয়ে এনে জিজ্ঞাসা করতেছি, আমি কই এটা কে? কইতেছে এটা আমাকে বাগনি লাগে। আমি কেউ আচ্ছা ঠিক আছে। তারপরে আমি ওনাকে আর কিছু বলি নাই। তো ওই মেয়েটা আমার দিকে জানি কেমনভাবে তাকাই থাকে, আমি ওই মেয়েটার দিকে কেমন তাকাই থাকি। মেয়েটা খুব সুন্দর ছিল, মানে উচ্চলম্বা। তখন তো আপনি একজনের সঙ্গে সম্পর্ক আছেন? হ্যাঁ হ্যাঁ। থাকার পরও তো আপনি ওনার সঙ্গে তাকিয়ে আছেন? ওকে, তারপর? হ্যাঁ, এই তখনটার সময় আমি ওই মেয়েটার সাথে মানে তখনও মানে তেমন কথা হয় নাই, প্রথম কথাও হয় নাই। ও জিজ্ঞাসা করছে যে কেমন আছেন, উনি আবার বলতেছে যে এইটা কে? ওই মেয়েটা আবার বলতেছে আমার কথা যে এই ছেলে কে? এটা বলছে এটা আমার ছেলে। ও বাবা, এত বড় ছেলে আপনার? এরকম বলতেছে আমার আন্টির সাথে, মানে মস্টকারি করতেছে আর কি। বলতেছে আন্টি আপনি এত বড় ছেলে? কয় হ, আমার এত বড় ছেলেই তো। তো এরকমটা বলতেছে আর কি। তো এভাবে সবাই মানে হাসাহাসি করতেছে, মস্কারি করতেছে, এই অবস্থায় চলতেছে। তো বলছে যে আমাদের বাড়িতে চলেন ঘুরে আসি। তো আমার আঙ্কেলের সম্বন্ধী আমি আর আমার আঙ্কেলের বউ, তারপর ওই মেয়েটা। তো ওই মেয়েটা ওইখানটা ওনাদের বাড়িতে নিয়ে গেছে। তো ওদের বাড়ি তো বিশাল, মানে হাফ বিল্ডিং করতে, মানে 3 সিট বিল্ডিং ওদের বাড়িতে। ওদের পরিবেশ খুব ভালো। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ডের নাম কি ছিল ওই সময়, যিনি আপনার, যাকে আপনি লাভ করেন, তার নাম কি ছিল? ওর নাম মানে যেটা দ্বিতীয়বার ভালো লাগছে ওটার নাম হচ্ছে ফিরোজা, আর যেটাকে প্রথম ভালো লাগছে ওটার নাম হচ্ছে কুলসুম। ওটা কুলসুম নাম হচ্ছে কুলসুম, সবাই চিনে। তারপরে ও কি করে, আমার আঙ্কেলের ফোন থেকে আমার নাম্বারটা রেখে দেয়। আচ্ছা, ফিরোজা? হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারটা রেখে দেয়। ওদের বাড়িতে ওদের বাড়ি থেকে আমরা চলে আসি। তারপরে আমরা পরের দিন চলে আসি। আসার পরে আমি বাড়িতে আসছি ওই দিন রাত্রে। আসার পরে এই রাতে আমাকে কল দিছে, দেওয়ার পরে বলতেছে ভালোভাবে বাড়িতে গেছেন? আমি বলছি কে আপনি? আমাকে ফোন দিলে আমার নাম্বারটা পাইলেন কই? বলছে আমাদের বাড়ি থেকে আইসা বেড়ে গেলেন, তারপরে আমি অনুমান করতে পারছি যে মেয়েটাই হবে। তারপর আমি বলছি আপনি কি ফিরোজা? বলছে হ্যাঁ। তো বলতেছে যে আপনি বাড়িতে গেছেন ঠিক মতো? আমি বলছি হ্যাঁ আসছি। ওই তখন থেকেই প্রথম কথা শুরু। এভাবে কথা বলতে 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 ওর সাথে আমার খুব একটা মানে রিলেশনশিপে জড়িয়ে গেছি আসলে। কিন্তু ওই মেয়েটার সাথে আমি এভাবে মানে কোনো প্রেমের সম্পর্ক, মানে ওর সাথে যে প্রেম করব সব সময়, ওটা ছিল না, ওই মনটা আমার ছিল না। ওই মেয়েটার সাথে, আমাদের বাড়ির পাশের যে মেয়েটা, ওইটার সাথে ঘন ঘন দেখা করতাম, ওইটার সাথেই মানে কথা বলতাম। ওই শুধু মানে আমাকে সময় দিত বেশি, ওর সাথে সময় দিতাম বেশি। তো ওই মেয়েটার সাথে, যেটা আঙ্কেলের শ্বশুর বাড়ি এলাকার মেয়েটা, ওই মেয়েটার সাথে তেমন একটা কথা হয়তো মোবাইলে, আর দেখা তেমন একটা হইতো না, হঠাৎ যদি হইতো আর কি ওদের বাড়িতে গেলে। তারপরে আস্তে আস্তে আমি দুইটা দিকেই সমানভাবে যাইতে লাগলাম। মানে কুলসুম এবং ফিরোজা দুজনের সঙ্গে আপনি সমান তালে যাচ্ছেন, তাই কি? আচ্ছা, ওকে। তো ওই মেয়েটা একদিন আমাকে রাত 12টার সময় ডাকলো। কে? ওই কুলসুম। তখন আমার ছিল হচ্ছে স্ক্রিন টাচ ফোন, স্মার্টফোন ছিল ওই সময়টাতে। তো ওই ফোনটা তখন আমি আমার আঙ্কেলের বউয়ের কাছে দিয়ে চুলার ভিতরে উঠছি। ও তখন কল দিচ্ছে, শুধু কল দিচ্ছে। তো কল দেওয়ার পরে এক পর্যায়ে আমার আঙ্কেলের বউ রিসিভ করে বলছে হ্যালো হ্যালো বলছে, ও কেটে দেয় লাইন। ও দেখে যে আন্টি ধরে কল, ওই কেটে দিছি। ওই তখনটাতে আমাকে ডাকছে, ডাকার পরে আমি ওই দিন রাতে ওইখানে গেছি। যাওয়ার পরে বলতেছি আমাকে এত রাতে তুই ডাকলি কেন? বলতেছে আপনার সাথে। হ্যাঁ, ওকে। যাওয়ার পরে বলতেছে যে আপনাকে আমার মানে খুব মনে চাইছিল আপনাকে দেখার জন্য, আমি এলে আপনাকে ডাকছি। তা আপনি আমাকে বিয়ে করতেন না? আমি বলছি হ্যাঁ করবো। মানে ওকে মিথ্যা আশ্বাস দিচ্ছি আর কি। এখন আমি বলতেছি যে আমার তো এখন বিয়ে করার বয়স হয় নাই, আমি তো করবো, একটু সময় দে আমাকে। আপনাকে তো সময় দিতেছি আমি, এখন আপনি কিছু একটা করেন। আমি বলছি দেখ আমার তো এখন কিছুই নাই, আমাদের এখনো বাড়ি ভিটাটাই নাই,
আমি তোরে বিয়ে করে কই নিব, এটা বলতে মানে এরম মানে দেখাচ্ছি আর কি, এই সমস্যা ওই সমস্যা দেখাচ্ছি। তো যাক, এক পর্যায়ে ওইদিকে ওর সাথে দেখা করি, কথা বলি, এই অবস্থা আর কি। মানে ওর সাথে হাতাহাতি মস্কারি, মানে ওই নির্জন জায়গায় নিয়ে গেলে মানে এভাবে কোনো শারীরিক সম্পর্কের মধ্যে আমি ওর সাথে জড়াই নেই। তো এটার পরে তারপরে আমি ওর সাথে এরকম করতে থাকি। তো প্লাস এই ফিরোজার সাথে আমি সব সময় দেখা করি না, ওই কুলসুমের সাথে দেখা করি। তো ও কিন্তু আমাকে অন্ধের মতোই বিশ্বাস করে, ফিরোজা। ও আমাকে সব সময় বলে যে আপনি কষ্ট করেন, লেখাপড়া করেন, কাজ করেন, সব সময় তো আমার সাথে দেখা করতে পারেন না, কথাও বলতে পারেন না। তো ও আমাকে অনেক ছাড় দিত। তা আমি যখন টাকা পয়সাও আমার কাছে না থাকতো, তখন ওর কাছে টাকা পয়সা চাইলেও দিত। দেওয়ার পরে তো আমাকে খুব ভালোবাসতো মন থেকে। আমি তো তখনও পর্যন্ত বুঝতে পারিনি স্যার। তো যাওয়ার পরে এভাবে এভাবে চলতে লাগলো। আমি তখন ক্লাস 10-এ পড়ি, ম্যাট্রিক পরীক্ষা দিব। তখন আমার অবস্থাটা এত খারাপ হয়ে গেছে, আমাদের পরিবারের অবস্থাটা এত খারাপ হয়ে গেছে, আমার যে ফর্ম ফিল আপ করবো সেই টাকাটা পর্যন্ত ওই টাকাটা পর্যন্ত ছিল না। আমার মায়ের কাছে টাকা এনে দিছিলাম আগে। আমার এক খালাতো ভাই ছিল, উনি বিদেশ থেকে টাকা পাঠাইছে 10,000 টাকা। ওই টাকাটা আমি আমার আম্মার কাছে 2,000 টাকার মতো আমি খরচ করেছি। খরচ করার পরে 8,000 টাকা আমার আম্মার কাছে এনে জমা দিছি। জমা দেওয়ার পরে আমার আম্মা কী করছে, ওই টাকাটা পার্শ্ববর্তী একজনের কাছে মানে ধার হিসেবেই দিছে, মানে সুদ দিবে আর কি। উনি 1-2 মাস রেখে সুদ দিয়ে আমার ফর্ম ফিল আপের সময় টাকাটা দিয়ে দিবে, ওইটা বলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই মহিলা, ওর মহিলার স্বামী সহ ওরা ভেগে গেছে। টাকাটা নিয়ে সবাই টাকা নিয়ে পালিয়ে গেছে, অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। এটা পালিয়ে যাওয়ার পরে জানতে পারা গেছে আর কি। ঘটনার পরে আমার আম্মার কাছে আমি বলি যে মা, আমার তো ফর্ম ফিল আপের ডেট চলে আসছে, আমি এখন কি করব? কয় আমার কাছেও তো এখন টাকা পয়সা নাই, আর একটা দিন অপেক্ষা কর, আমি দিচ্ছি। আমি বলছি যে আমার তো খুব দেরি হয়ে যাচ্ছে। তো মা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, যেভাবে হোক ব্যবস্থা করে। তো আমার ফর্ম ফিল আপে প্রায় লাস্ট ডেট চলে আসছে। একদিন আগে আমাকে স্কুল থেকেও বলতেছে যে তোমার ফর্ম ফিল আপ করো না কেন, তুমি কোচিংয়ে আসো, ফর্ম ফিল আপ করো না কেন, তুমি টেস্টে অ্যালাউ হয়েছো, এখন এসএসসি পরীক্ষা দিবা না? আমি বলছি স্যার দিব। তো প্রধান শিক্ষক বলতেছে মানিক, তুমি ফর্ম ফিল আপটা করে ফেলো, আমি তো তোমার অবস্থাটা জানি। আমি বলছি স্যার দেখেন, আমার তো এত অর্থ নাই, আমার ফর্ম ফিল আপের টাকাটা মৌকুফের ব্যবস্থা করা যায় কিনা। আমি দরখাস্তও করছিলাম, করার পরে আমার দরখাস্তটা অ্যাকসেপ্ট করে নেই। তো বলছে যে টাকাটা দিতেই হবে বাধ্যতামূলক। তারপরে আমি কি করলাম, আমি তো খুব নিরুপায় অবস্থায়, মানে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমার মাকে বলতেছি, তো মা বলতেছে আমি টাকাটা একজনকে ধার দিছি, টাকাটা তো এখনো দেয় নাই। তো না দেওয়ার পরে আমি তো তোকে দিতে পারতেছি না। তো আমি খেতে গেলাম, যাওয়ার পরে আমার আঙ্কেলের কাছে তো আমি বলি না, আমার আঙ্কেল আন্টি সহ আসছে। আসার পরে বলতেছে যে তোর কি হয়েছে, তুই এরকম মন মরা হয়ে আসস কেন? তো আমার আঙ্কেল বলতেছে যে তোর কি হয়েছে, আমি লোক আমি কি আঙ্কেল দেখেন, আমার তো ফর্ম ফিল আপ করতে হবে, আমার তো টাকা নাই। এরকম একটা সময়ের ভিতরে এই অবস্থা তোর, আমার কাছেও তো হাতে ক্যাশ টাকা নাই, এখন কি করবি? তো আঙ্কেলের বউ আবার শুনে, শোনার পরে বলতেছে কই ফোলার তো পরীক্ষা, এখন কি করি আমরা, আমাদের সাথে ছেলেটা থাকে সব সময়, এই বিপদে যদি আমরা এখন কিছু না করতে পারি তাহলে তো আমাদের কোনো থাকাটাই তো খুব ইয়ের ভিতরে আছে। তো এইভাবে ওরা একজনকে একজন বলতে লাগলো। আমার ওই ফর্ম ফিল আপটা করানোর জন্যে আমার আঙ্কেলের বউয়ের যে কানের জিনিস ছিল, ঝুমকা ছিল, ওটা বিক্রি করে দেয়। ওটা আপনার স্বর্ণকারের দোকানে বন্ধক রেখে আমাকে টাকাটা দেয়। ওই সময়টাতে আমার পরিবারের লোকও আমাকে টাকা পয়সা দিতে পারে না। আমাদের যে এত বড় একটা গোষ্ঠী, আমার বাবা যে বংশ, ওদের তো অনেক টাকা পয়সা, ওরা কেউ আমার দিকে একটু আগে আসলো না, আমার ফুপুরাও প্লাস আমার পুকুরও আসলো না। তখনটা আমার এত কঠিন অবস্থা ছিল। তারপরে এভাবে ফর্ম ফিল আপের টাকাটা দেওয়ার পরে ফর্ম ফিল আপ করলাম, করার পরে ওই বছর পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষা 2015 সালে অংশগ্রহণ করলাম আমি। তখন ওই সময় পরীক্ষা দিয়ে আমি ফেল করলাম, এক বিষয়ে গণিত সাবজেক্ট ফেল করলাম মানবিক শাখা থেকে। আচ্ছা। তো আমার আঙ্কেল বলতেছে, সান্ত্বনা দিচ্ছে যে আমার পরীক্ষা খারাপ হয়েছে, এই জন্য সান্ত্বনা দিতেছে যে
মন খারাপ করিস না, আগামী বছর আবার পরীক্ষা দিবি। তা আমি তো, আমার কান্না থামে না, অনেক ইয়ে করে আমার কান্নাটা থামাইছি। থামানোর পরে ওই বছর আমি এভাবেই থাকি। তো আমাদের দাদার বাড়ি থেকে আমরা আবার শিফট হয়ে আরেকটা টিলার উপরে চলে যাই। ওই সময় খুব একটা ভাঙা ঘর ছিল, ওইটাতে আমরা কোনো রকম গিয়ে থাকি। আমাদের তখনও কোনো জায়গা জমি নাই, আচ্ছা, মানে ভিটাটাই নেই আমাদের। তারপরে আমি ওইখানে যাই, যাওয়ার পরে ওই মেয়ের সাথে আবার আমার দেখা হয়, কথা হয় আবার। ওই যখন আমি এসএসসি পরীক্ষা দেবে একটু পিছিয়ে যাইতে চাচ্ছি, তখন ওই মেয়েটার সাথে আমার বিয়ের কথাবার্তা শুরু হয়ে যায়। কোন মেয়েটা এটা? ওই যে ওই মেয়েটা, কুলসুম নাম বলেন? কুলসুম মেয়েটা। ওই কুলসুম মেয়েটার সাথে আমার বিয়ের কথাবার্তা হয়ে যায়। মেয়েটা ফ্ল্যাশ করে দেয় সব ঘটনা, বলছে এই ছেলের সাথে আমার রিলেশন আছে, এই ছেলে আমাকে বিয়ে করবে বলতেছে, এখন বিয়ে করতেছে না। তো মেয়ের মা, আমার মা আর সাথে বলে যে আমার মেয়েকে আপনার ছেলে এরকম এরকম আমার মেয়ের সাথে দেখা করে কথা বলে আমার মেয়েকে এখন বিয়ে করতে বলেন। আমার মা বলে আমার ছেলে তেমন কোনো কাজ করে নাই যে আমার মুখে চুনকালি পড়বে, করছে ঠিক আছে, আমি বলবো যে এই বয়সে সে করছে, এটা অপরাধ ঠিক আছে, কিন্তু আমার ছেলে তো এরকম কোনো কাজ করে নাই যে বিয়ে করতেই হবে বাধ্যতামূলক, এরকম কোনো কাজ করে নাই। তো বলছে যে দেখেন, আপনার ছেলেকে আমার মেয়ের সাথে যদি বিয়ে দেন, তাহলে আপনার মেয়ে আমার মেয়ের সাথে আপনার ছেলেকে বিয়ে দিলে আমি আপনাকে আমার যে বাড়ি ভিটা আছে ওটা অর্ধেক আপনার ছেলের নামে লিখে দেব। মানে আপনার কুলসুমের বাবা বললো? কুলসুমের মা বাবা ওরা বলতেছে। আমার আম্মা ওইটাতে রাজি হয়ে গেল, এক পর্যায়ে রাজি হওয়ার পরে তো ওই যে আমার আঙ্কেল আর আন্টি, আমার আন্টিকে তখন আমি ওই আম্মু বলে ডাকি। তো জিজ্ঞাসা করতেছে যে মানিক, এখন তুই কি বলস? আমি বলছি দেখেন, আমি তো এই মেয়েকে বিয়ে করব বলছি, ঠিক আছে। কই দেখ, রাজি হয়ে যা, তোর মা যখন বলতেছে রাজি হয়ে যা। প্রথম কিন্তু আমার আঙ্কেল রাজি না, আমার আঙ্কেলের বউ রাজি না। তো বলতেছে যে তোরা যদি এরকম করস এই সময়ের ভিতরে, বাদ বাকি বয়স তোরা কি করবি? এই সময়ের ভিতরে তোরা তুই এরকম করস, মানে যেহেতু রাজি হচ্ছিস আবার হচ্ছিস না, গন্ডগোল করছিস। আচ্ছা, তো আমি বলতেছি যে দেখেন, আমার তো এখন কিছুই করার নাই, আমি তো এখনো কিছুই করি না, কোনো কাজ কাম করি না, কোনো কিছুই করি না, কোনো টাকা পয়সা ইনকাম করি না, আমি বউ মুখী দিয়া কয় এখন নাহলে কাবিন ফরায় রাখ, তারপরে উড়ে আনবি 2-3 বছর পরে। তাই আমি বলছি শোনেন, এটা তো আমি বুঝি না, আপনারা যেটা ভালো মনে করেন এটা করেন। তো যাকে এক পর্যায়ে আমি রাজি হইলাম। হওয়ার পরে প্রায় 15-16 দিন চলে গেল। তো মেয়েটা আমাকে ফোন দিয়ে প্রতিদিন বলে যে আমাকে বিয়ে করবেন না, বিয়ে করবেন না। একদিন হঠাৎ করে 1 সপ্তাহ পরে ফোন দিছে, দেওয়ার পরে বলতেছে আপনি আমাকে বিয়ে করবেন না, মানে খুব সিরিয়াসলি ভাবে বলতেছে। আমি বলছি কেন? আমি তোর বিয়ে করবো না কেন? অবশ্যই করবো। আপনি নাকি এই আঙ্কেল আন্টির কথায় উঠেন বসেন, আন্টি আঙ্কেল নাকি আপনার পীর হয়ে গেছে গা। ওই কুলসুম মেয়েটা ওই কথাটা আমাকে বলে। আমি জানি না ও যদি এখন শুনে থাকে হয়তো ও বলতে পারবে। আমি এই কথাটার জন্যে ওকে বারবার অনেকবার ফোন করে আমাকে বলে, এই কিছুদিন আগে আমাকে ফোন দিয়ে কথা বলছে, ঠিক আছে, হ্যাঁ, যে কেন আপনি আমাকে বিয়ে করলেন না। আমি বলছি এই কথাটার জন্য বিয়ে করেন, সেই কথাটা সামনে বলতে যাচ্ছি আমি। তো ওই মেয়েটা আমাকে বলতেছে যে ও বুঝতে পারছি, আমাকে আপনি বিয়ে করবেন না, আন্টি আপনার সব, আঙ্কেলই আপনার সব, মানে আন্টিরই বিয়ে করবেন। মানে তখন আমার মাথার উপরে যেন মানে আসমানটা ভেঙে পড়ে গেছে। আমি বলছি নাউজুবিল্লাহ, এটা কি বললি তুই? এই মানুষটা তোকে কি কম আদর করছে না কম যত্ন করছে? তুই যে যাইতি, তোকে তো মেয়ের মতো দেখতো, ওনার তো কোনো সন্তান ছিল না। ও বলতে এই কথা বলার পরে আমার এত যে খারাপ লাগলাম, পায়ের নিচে মনে হচ্ছে মাটি নেই, এই অবস্থা। তা আমি আস্তে করে ফোনটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আবার কল দিছি। দেওয়ার পর আমি বলছি কেন কল দিলি আরেকবার? বলতেছে কি কথাটা কি গাওয়ার ভিতরে লাগলো নাকি? ও বলতেছে, আমি বলছি আমি এখন একটু আসি, আমি পরে কথা কইতেছি। তো বলছে আচ্ছা ঠিক আছে। তারপর আমি কল দিছি কিছুক্ষণ পরে, বলছি যে কথাটা তুই কি বললি, আচ্ছা তুই আমার সাথে দেখা করতে পারবি? তো বলছে কোথায়? আমি বলছি ওই পাহাড়ের উপরে আসবি। বলছে কখন আসবো? আমি বলছি একটু পরে আয়। তখন বিকালের দিকে আমি তার সাথে দেখা করি। দেখা করার পরে আমি বলি তুই যে এই কথাটা বলছস, এই কথাটা বলার পর একটা মানুষ তোরে কিভাবে বিয়ে করতে পারে, আয়। তা আমি বলছি দেখ, তোকে আমার বিয়ে করা সম্ভব না,
আমি তোকে বিয়ে করবো না করবোই না, তোর সাথে আজকের থেকে আমার কোনো সম্পর্ক নাই। তারপরে এটা বলার পর আমি চলে আসি। চলে আসার পরে ওর সাথে আমার সাথে কন্টিনিউ যোগাযোগ বন্ধ। ও আমাকে ফোন দেয়, আমি রিসিভ করে না, কেটে দিই। তো আমার আঙ্কেল আন্টি বলতেছে যে কি মানিক, এই অবস্থা, তুই এখন কি বিয়ে শাদী করবি না? আমি কি না, অসম্ভব, বিয়ে করবো না। হেদিন তুই গুলি বিয়ে করবি? আমি বলছি না, অসম্ভব, আমি বিয়ে করবো না। কি লেগে বিয়ে করবো? আমি কি অসম্ভব কথা, আমি এই মেয়ের বিয়ে করবো, কি সমস্যা? আমি বলছি না, কোনো সমস্যা নাই, আমার এখন বিয়ের কোনো বয়সই হয়নি আমার, আমি বিয়ে করবো কি? আমি বিয়ে করলে এখন ওরে কই নিয়ে কি করবো? আমি লেখাপড়া করতেছি এখন, আমি হয়তো এবার ফেল করছি, আমি সামনে আবার পরীক্ষা দিব না। আপনারা কি বলছেন, আমাকে পরীক্ষা দেওয়াবেন না? বলছে হ্যাঁ দিবি, সমস্যা কি? আমি বলছি না, এই মেয়েকে বিয়ে করবো না আমি। তো যাক, এই ঘটনার পরে ওই মেয়ের সাথে আমার ব্রেকআপ হয়ে গেল। ব্রেকআপ হয়ে যাওয়ার পরে তারপরে তখন কি আপনার ফিরোজার সাথে সম্পর্ক আছে? হ্যাঁ, তখন ওর সাথে আছে, ওর সাথে কথা বলি। তারপরে আমি ওর দিকটায় চেপে গেলাম, ওই কুলসুমকে ছেড়ে ওর দিকটায় চেপে গেলাম। তারপরে ওই কুলসুমের ফ্যামিলি আমার পরিবারের উপর অনেক চাপ সৃষ্টি করে। তখন আমি 4 মাস আমি আমার আঙ্কেলের সাথে এই জমিনে, শুধু রাত্রের বেলা বাড়িতে যে ঘুমাইতাম, আমি 4 মাস যাবতীয় আমার আঙ্কেলের কাছে এখানে রাত্রে। দেখা গেছে যখন ওই তামাক চুলা চলতো, ওই তখন রাত্রে ডিউটি করতে হইতো, তখন ওই রাত্রে এখানে থাকতাম। তো ওই ঘটনাটার পরে আমার আঙ্কেলদের প্রতি আমার আব্বা আম্মা মানে ক্ষোভ সৃষ্টি হচ্ছে যে আমার ছেলেটাকে নাকি নষ্ট করে ফেলছে, এই মেয়েটার সাথে বিয়ে হইলে ভালো হইতো। তো এক পর্যায়ে মানে আমাদের বাড়ির থেকে আমার আঙ্কেলের চুলা পর্যন্ত আমাকে যেতে দিত না, বলতো যে ওইখানে তোর যাওয়ার নিষেধ সম্পূর্ণ। আমি বলছি না, অসম্ভব, আমি ওইখানে যাওয়া কখনো বন্ধ করতে পারবো না। ফিরোজা যে মেয়েটা, ওই মেয়েটার সাথে তো আমার কন্টিনিউভাবে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সবসময় ওই স্কুলে যাচ্ছে, যখন যে দিক দিয়ে পারছি দেখা করতেছি। ও আবার আমাদের স্কুলে মাস্টারটার নাম হচ্ছে চঞ্চল বড়ুয়া, ওই চঞ্চল বড়ুয়া মাস্টারটা কাছে ও প্রাইভেট পড়তো, ও সায়েন্সের ছাত্রী। ওই চঞ্চল বড়ুয়া স্যারটা সায়েন্সের স্যার, আমাদের স্কুলে পড়ায়। তো ওইখানে ওকে যায় যে আমি এই ওইখানে দেখা করতাম বা ওর স্কুলে দেখা করতাম। তো দেখি যে স্কুলে দেখা করলে মানুষ সন্দেহ করে, খারাপ বলে, তখন আমি ওর সাথে আর ওই স্কুলে দেখা করি না। ওর বাপ চাচারা ওইদিকে থাকে, বাজারে টাজারে, ওইখানে তো বাজার আছে একটা, ওইখানে থাকে। তো আমি দেখা করতে শুরু করি। ওর বান্ধবীরে বলি যে ওরে একটু প্রাইভেটে আসতে কইবেন, প্রাইভেটে আসতে বললে আমি ওইখানে ওর সাথে দেখা করবো আসার জন্য। আচ্ছা, তো ওইখানে যাইতো, যাওয়ার পরে রাস্তায় যখন দেখতাম তখন কথা বলে আবার চলে আসতাম আমি। মা আঙ্কেলের বউর কাছে আবার ওই কুলসুমের মা আসে, বলে যে এই কুদ্দুসের বউ, তোকে মানিক কারে, মানে ওদের গ্রামের ভাষাতে বলতেছে আর কি, যে তোকে মানিক কারে আমার মেয়ের সাথে দেখা করতে বলবি না, দেখা করতে নিষেধ করবি, এরকমভাবে বলতেছে। তো উনি আবার রেগে গেছে যে মানিক আপনার মেয়ের সাথে কখন থেকে করে, ও তো সব সময় আমাদের এখানে থাকে, আমাদের এখানে কাজ করে, খাওয়া দাওয়া রাত্রে পর্যন্ত আমাদের এখানে থাকে, কখন যায় ও বাড়িতে ও আপনার মেয়ের সাথে দেখা করার জন্য? আপনি কি পাগল পাইছেন মানুষেরে? ওই তখনটাই বলতেছে, মানে ওনাকে উস্কাই দিচ্ছে যাতে আমাকে ওনারা ওনাদের কাছে না রাখে, আমার বাড়িতে পাঠাই দিলেই তো লোক দিয়ে আমাকে ধরে নিয়ে যাবে। আচ্ছা, এরকম ভাবে উস্কানি দিতেছে। তো উনি তো বুঝতে পারছে বিষয়টা, তো উনি আবার ওনার সাথে ঝগড়া লেগে গেছে। উনি কি করলো, বুদ্ধি করে ওনার বাপের বাড়িতে আমাকে পাঠাই দিল। তো ওই নানার বাড়িতে থেকে ও নানি বলতেছে, এখন কি করবি, আসছোস বিপদে পড়ে আসছোস, কি করবি এখন যে কোনো একটা কাজ তো করতে হইব। তো তখন রমজান ছিল, তখন আমাকে একটা দোকানে কাজ দেওয়া হলো, চাউলের দোকানে কাজ দেওয়া হলো, এখানে মাছের খাদ্য, মুরগির খাদ্য বিক্রি করে ওইখানে। তো ওইখানটায় আমি প্রায় 2 মাসের মতন ছিলাম। 2 মাস থেকে চলে আসি। আসার পরে ওই সময়টাতে আমাদের পাশের বাড়িতেই আরেকটা, ওই বাড়িতে আমি সবসময় কন্টিনিউ আসা যাওয়া করতাম। ওই বাড়ির একটা মহিলা ছিল, ওনার স্বামী ছিল না, তো ওনার সাথে আমি সবসময় কথাবার্তা বলতাম, ফোন নম্বরও ছিল এরকমভাবে। তো এক পর্যায়ে কথা বলতে বলতে একদিন মানে ওনা কেমন কথা বলে, আমি মানে তখন আমার মাথার ভিতরে মনে হয় শয়তানি বুদ্ধি চাপছে। চাপার পরে আমি কি করলাম, মানে ওনাকে বলতেছি যে এরকম এরকম। তো উনি আমাকে মানে বলতেছে যে এখন আয় আমার কাছে। রাতের তখন প্রায় 12টা বাজে, তখন আমাকে বলতেছে যে তুই আয় এখন। ওকে। তা আমি
ওই জায়গায় গেলাম। ভদ্রমহিলা আপনাকে এমনিতেই বলছে নাকি আপনার দিক থেকেও এরকম আগে থেকেই কথাবার্তার মধ্যে এরকম কোনো ব্যাপার স্যাপার ছিল? ব্যাপার স্যাপার বলতে আমি তো মানে সবসময় ওনার দিকে মানে খারাপ দৃষ্টিতেই তাকাইতাম, কারণ যেহেতু ওনার স্বামী ছিল না, মানে ইন্টেনশনটা আপনার দিক থেকেই ছিল, আমার দিক থেকেই এবং আপনি ছিল সেই বলা সুযোগটা চলে। নিয়েছেন সেই somehow। সুযোগটা নিয়েছি বলতে মানে উনিও আমার প্রতি দুর্বল ছিল মনে হয়। তখন উনি আমাকে মানে সবসময় মানে একটা কথাবার্তা বলতো আর কি। হুম। তা আমি তখন ওই দিন প্রথম ওনার সাথে গেলাম। যাওয়ার পরে উনি যা করলো বিশ্বাস করবেন না স্যার, মানে একজন মানুষের কাছে একজন যখন চলে যায় তখন তো মানে আমি যতই শক্ত থাকি, উনি তো না, আপনি তো শক্ত থাকার জন্য ওখানে যাননি, কারণ না। আপনার তো ইন্টেনশনই ছিল এই জিনিসটা। হ্যাঁ, এটা তো আসলে তো যেহেতু দেখা গেছে ওই যে ওই কুলসুম নামের মেয়েটার সাথে রাত 12টা বাজে আমি যে দেখা করছি, তখন ওকে বলছি তুই সাইডে বসে থাক, আমার কাছে তুই আসবি না। কিন্তু এখানে আপনার সেই নৈতিকতাটা কাজ এখানে করে। আমার ওই নৈতিকতাটা ছিল না স্যার। হুম। আমি এই দিকটা থেকে আমি এখনো আমি নিজেকে বলি যে আমি কি করলাম। কত সালের ঘটনা এটা? এটা 2000 যখন 16 সাল তখন। ভদ্রমহিলা কি মানে কোনো সন্তানের মা ছিলেন? হ্যাঁ, সন্তানের মা ছিলেন। আচ্ছা, আর বিবাহিতা ছিলেন। বিবাহিত ছিলেন, অফকোর্স বিবাহিত ছিলেন, যে কারণে এই প্রশ্নটা করছি। এবং ওনার হাজবেন্ড দেশের বাইরে থাকতো। দেশের আপনার সঙ্গে বাইরে পরিচয়টা হয় কিভাবে, আরেকবার যদি একটু স্পষ্ট করেন। ওনার সাথে পরিচয় হয়েছে আমার ওনাদের বাড়িতে যাইতাম সবসময়। কেন যেতেন? ওই কাজ আপনার কাম আত্মীয়? করতাম। আত্মীয়? না, তাহলে? কাজ কাম করতাম আর কি। বাড়িতে ওদের বাড়িতে কাজ করতেন আপনি? হ্যাঁ, হ্যাঁ। তো সেই হিসেবে আপনার সঙ্গে পরিচয় হচ্ছে। ওকে, তারপর? তো আমি ওই জীবনের সর্বপ্রথম এই ভুলটা, এই অপরাধটা ওনার সাথে করে ফেলছি। তারপরে একে একে ওনার সাথে আমি অনেকবার এরকম দেখা করি। আমি রেগুলার দেখা করা শুরু করেন? প্রায় সময় 2-3 দিন, একদিন 2 দিন পরে পরই, প্রতি সময় প্রায় সময় ওনার যখন বাড়িতে কেউ থাকতো না তখনও যাইতাম আমি। উনি ডাকতো বা আমি যাইতাম, ওনাকে আসতে বলতাম, বেশিরভাগ উনিই ডাকতো আমাকে। তো এইভাবে প্রায় 1 বছর চলতে লাগলো। 1 বছর চলার পরে আমি ঢাকা চলে আসলাম। তো আমি প্রায় 3 মাস থাকলাম এখানে। এখানে তেজগাঁও আসছি, পদ্মাপল্লী কোটরে তখন চাকরি করতাম। আচ্ছা। তো এখান থেকে আমি আবার ওই ছুটি নিয়ে চলে যেতাম বাড়িতে। ওই সময়টাতে যে ওনার সাথে এই কাজগুলো করতাম। 3 বার গেছি বাড়িতে, 3 বারেই এই কাজ করছি প্রায়। এখান থেকে তখন আমি ওনার মানে ইয়ের জন্য মানে ওনাকে বলি যে আমি তোমাকে বিয়ে করব, চলো। তো বলছে যে আপনার মাথা খারাপ হয়েছে, আপনি আমাকে বিয়ে করবেন, আমার একটা মেয়ে আছে, ছেলে আছে, মেয়ে ছেলে আছে, আমি আপনার সাথে কিভাবে বিয়ে বসি? আমারে বলতেছে যে আমি বলতেছি যে আপনার জীবনটা তো অন্ধকারে ঢাকা, আমি চাইছি যে আপনার জীবনটা আলোকিত হোক, আপনি আমার সাথে এই কাজটা করে ফেলছেন, এখন আমি আপনাকে বিয়ে করবো, এছাড়া তো আমার মানে কোনো উপায় নাই, আমি তো এটা কন্ট্রোল করতে পারতেছি না। বলতেছে দেখেন আমি তো এটা কখনো আমি করতে পারবো না, আপনার জীবনটা আমি নষ্ট করতে পারবো না। ও তো রাজি না। তারপর আমি বাড়িতে চলে গেলাম চাকরি ছেড়ে। তো ওইখানে যে কাজে কর্মে লেগে গেলাম তামাক ক্ষেতের কাজে। তো আমি ওইখান থেকে কাজ শেষ করে প্রতিদিন সন্ধ্যা সময় ওদের বাড়িতে প্রায় সময় চলে ওনার যেতাম। বাড়ি থেকে আর কেউ ছিল না আপনাকে সন্দেহ করার মতো? ছিল বলতে আমার তো ওই কাজগুলো এভাবে করতাম না। আমি আই ডোন্ট ওয়ান্ট টু নো ইওর টেকনিক, আমি এগুলো জানারও প্রয়োজন নাই, বাট আপনি যেহেতু কনফেস করছেন সেই জায়গাটা থেকে বলছি যে একজন মানুষ সে তো কারো না কারো দায়িত্বে ছিল, ওই বাড়িতে তো লোকজন কারো না কারো দায়িত্বে ছিল, মানে সামহাও আপনারা সুযোগটা নিয়েছেন আর কি। হ্যাঁ, ওনার মা বাবা ছিল। উনি নিজের বাবা মার বাড়িতে থাকতো? হ্যাঁ। শ্বশুর বাড়িতে থাকতো না? না। আচ্ছা, ঠিক শ্বশুর বাড়িতে বলেন তারপর। তো ভদ্রমহিলার কোনো পরিচয় কিন্তু আমাদের অনুষ্ঠানে আপনাকে আমরা রিভিল করতে দিব না, আপনি আপনার জায়গা থেকে আপনার মতো করে হ্যাঁ, ওনার সামাজিকতার সমস্যা হবে না, অফকোর্স সেটা আমরা চাইও না। হ্যাঁ। তারপরে ওনার সাথে আমি এরকম কন্টিনিউ ভাবে প্রায় দিন। তারপরে হঠাৎ করে একদিন গেলাম, যাওয়ার পরে বলতেছে যে দেখ আমি তো এরকম মহিলাটার তোর সাথে এরকম এই সম্পর্কে জড়াতে পারবো। তাই আমি বলছি যে কেন? বলছে না আমার সমস্যা হবে। তো আমি ওনাকে বলি যে দেখেন আপনার সাথে তো আমি খুব খারাপ আচরণ করে ফেলছি, এতদিন এতগুলো দেন আপনি বিয়ের অফার করেন? বিয়ের অফার করি তখন। তো যখন আমি ওকে বিয়ের প্রস্তাব দেই, দেওয়ার পরে তো রাজি হয় না। রাজি না হওয়ার পরে ও আমাকে বলতেছে যে এরকম এরকম তোমার জীবনটা আমি নষ্ট করে দেব। তো আমি তো ওকে ছাড়তেছি না, ওকে আমি জোর করে একদিন ডাকছি, ডাকার পরে ওর সাথে অনেক জোরাজোরি করার পরে ও বলতেছে দেখেন আমি তো এখন আমার কাছে তো কোনো কিছুই নাই, আমি এখন আপনাকে কোনো কিছুই করতে পারবো না, আমি এখন আমার মতো থাকি, আপনার আমারে কোনো কিছু করতে বাধ্য করেন না, আমি বিয়ে করতে পারবো না,
তো আপনার সাথে কোনো অনৈতিক সম্পর্ক করতে পারবো না। তো আমি এক পর্যায়ে ওনার কাছ থেকে চলে আসি। তো আসার পরে আমি মাঝে মধ্যে ওদের বাড়িতে যেতাম, উনি কথা বলতো না আমার সাথে, কেমন যেন মানে আগের থেকে এড়িয়ে এড়িয়ে চলতো। চলার পরে ওনাদের বাড়ি কেউ কথা বলতো না, এড়িয়ে এড়িয়ে চলতো আর কি। তো এখানটা একটা সমস্যা, ওনার ভাবির সাথে আমার একটু সমস্যা হয় একটা কথা নিয়ে। আমি একটা বাজে কথা নাকি বলছি বাজারে দোকানে গিয়ে, এই কথাটা আমি কিন্তু বলি নাই। পরে ওরা বুঝতে পারছে কিনা এখন আমি জানি না, কিন্তু এই কথাটা আমি বলি নাই। এই ভুল কথা মানে কথাটার জন্য ওর ভাবি আমার সাথে এত খারাপ আচরণ করছে। আমি ওরে বলছি যে দেখেন আমি এই কথাটা বলিনি, আপনি কেন বললেন এই কথাটা আমার নামে? আর যাকে বলছি সে তো বলতেছে না যে আমি ওর সাথে যে এই কথাটা বলছি। আর আপনি যদি এই কথাটা তার থেকে শুনে থাকেন তাহলে তার সামনে যাইয়া আমাকে শহর নিয়ে ওর সাথে কথা বলান। যদি ও বলতে পারে যে আমি বলছি, তখন আমি আপনি যা শাস্তি দিবেন, আমি যদি না বলে থাকি তাহলে আপনি আমাকে সাজা দিন। এই কথাটা আমি ওই ঘটনাটার প্রেক্ষাপটে আমি ওদের সাথে বাড়িতে গেলে ওরা আমার সাথে কোনো কথাবার্তা বলে না। তো এক পর্যায়ে আমি বুঝতে পারার পরে আমি আর ওদের বাড়িতে যাই না। তো আমি এক পর্যায়ে ওই সময় তামাক সিজন শেষ হয়ে যায় ওই বছরে, যে গত বছরের কথা বলতেছি 2017 সালে, আমি আবার রাঙামাটিতে চলে যাই। রাঙামাটিতে চলে যাই ইটের সোলিংয়ের কাজ করে, ওই ইট সোলিংয়ের কাজে চলে যাই তামাক কাজ শেষ করে। তো ওইখানটায় গিয়ে ওকে ফোন দিই, দেওয়ার পরে ও তো ধরে না। তারপরে আমি ওর সাথে কন্টিনিউ বাবু তো যোগাযোগ করতে পারতেছি না, সব যোগাযোগ বন্ধ। তো এরপরে ওর ভাবির সাথে আবার এই কথা নিয়ে আবার আমার মানে মনের ভিতরে প্রশ্নের জায়গা বাসাই বাড়তে লাগলো যে আমি এই কথাটা বলি নাই, ওর শ্বশুরকে এই কথাটা জানাইলো, ওর শ্বশুর অনেক কথাই বললো, এরকম করতেছে কেন? আমি আবার ওকে জিজ্ঞাসা করব কেন ওনার শ্বশুরকে এই কথাটা বলা হয়েছে। উনিই তো বলছে যে ওনার শ্বশুরকে না বলতে বা অন্য কাউকে না বলতে এই ঘটনাটা নিয়ে, আর যাতে কোনো বাড়াবাড়ি না করা হয়। মানে উনি ওনার শ্বশুরকে বলে দিয়েছে আপনাদের বিষয়টা? ওকে। আমাদের বিষয়টা বলতে মানে ওনার সাথে যে আমার সাথে যে বাজে একটা কথা নিয়ে লাগছিল, আমি বাজারে যে কথাটা বলছিলাম ওই কথাটা। আচ্ছা। আমি বলছি এই কথাটা আপনি আমাকেই তো নিষেধ করলেন না বলার জন্য, তা আপনি কেন যাই বললেন আপনার শ্বশুরের কাছে? ফোনের ভিতরে অনেক ঝগড়া করছে। ঝগড়া করার পরে আমি এক পর্যায়ে মানে সব কিছু মানে ওনার সাথে করে দিই। আমি বলছি যে দেখেন আপনার সাথে আমার আর কোনো কথাবার্তা বলার দরকার নাই। আপনি যে কথা বলছেন আমার সাথে, আপনার তো আমি জীবনে আর কোনোদিন মানে ক্ষমা করবো কিনা তা জানি না। আপনি এই কথাটা কেমনে বললেন? আপনাদের ভিতরে কোনো একটা কথা নিয়ে মনোমালিন্য হয় ওকে, এরকম। ঠিক আছে। তারপরে ওই মেয়েটার সাথে, ওই মহিলাটার সাথে যে আমি বিয়ের প্রস্তাব দিই, ও আর আমাকে কোনো কথাই বলে না আমার সাথে। ওর সাথে কল দিলেও ধরে না। ওনার ভাবির সাথে যে কথাবার্তা নিয়ে আমার বাড়াবাড়ি হয়েছে, ওই সময় ওই মেয়েটার সাথে আমার বাড়াবাড়ি হয়েছে, যার সাথে আমার অনৈতিক সম্পর্ক হয়েছিল। তখন থেকে আর উনি আমার সাথে কথা বলে না। তা আমিও নিজের থেকেও খারাপ লাগে ওর সাথে যে কথা বলতে যাব এই কথার পরও, তখন আমি ওকে আর কল দিই না। তো হঠাৎ করে একদিন কল দিছি, তো কল দেওয়ার পরে মানে মিস কল দিছি। ও কল দেওয়ার পরে ও আবার ফোন ব্যাক করে বলতেছে, কিরে তুই আমাদের মোবাইলে কল দিছিস কেন? আমি বলছি দেখেন আমার ফোনের তো ডিসপ্লে নাই, এই জন্য কলটা চলে গেছে। মিথ্যা কথা বলছি। আবার তো যাক, ওই সময়টাও দেখি ওনার মেজাজ খুব কড়া, আমার সাথে উনি খুব খারাপ আচরণ করে কথা বলে। তো তারপর কয়েকদিন পরে উনি শুনলাম নাকি বিয়ে করে ফেলছে। ভদ্রমহিলা বিয়ে করে ফেলেছে? আচ্ছা, ঠিক আছে। ওই ভদ্রমহিলাটা বিয়ে করে ফেলছে। তারপরে ওনাকে তখনই আমি কল দিলাম। এদিক থেকে তো একটা চাপ ওনার কাছে থেকে আমি খাইলাম যে ওনাকে বিয়ে করতে বলছি, উনি আমার সাথে বিয়ে করে নাই। আর প্লাস ওই তখনটাতে আমি খাগড়াছড়িতে চলে আসি। ঈদের ভিতরে আমি বাড়িতে চলে যাই। তখন ওইখানে যাইয়া আরেকটা ঘটনা ঘটে আমাদের বাড়িতে। সেটা হচ্ছে আমার বাবা আমার মাকে মানে খুব মারে। এই যে শেষ মারামারি আমাদের বাড়িতে আমার আম্মার সাথে, এই যে কিছুদিন আগের ঘটনা, এই প্রায় 10 মাস হলো। জি। এই ঘটনাটা হচ্ছে আমার মা টাকা রাখছিল 2000 টাকা। আচ্ছা। এই 2000 টাকা আমার মা এক জায়গায় রাখছে, ওইখানে টাকাটা খুঁজে পায় নাই। তো আমার বাবা নাকি ওই টাকাটা নিয়ে খরচ করে ফেলছে। ওই টাকার কথা যখন আমার মা আমার বাবাকে বলল, তখনই আমার বাবা আমার মাকে উল্টো পাল্টা কথা বলে এক পর্যায়ে মারধর করে। এমন মারধর করে মানে তারপরে মারধর করে চলে যায়। চলে যাওয়ার পরে এভাবে যাওয়ার পর আবার আসে তখন আর কোনো মারামারি নাই, কোনো কথা নাই, বার্তা নাই।
আইসে আমার মাকে কেন কথাটা বলতো আমার খারাপ লাগতেছে যে আমার মাকে তালাক দিয়ে ফেলছে, এরকম কথা বলতেছে। মুখ থেকে তালাক দিয়ে মুখ ফেলেছে। থেকে তালাক দিয়ে ফেলছে, হুম এরকম কথা বলতেছে। এই কথাটা বলার পরে আমার আব্বা চলে গেছে। হুম চলে যাওয়ার পরে তারপরে তা আমার দাদাকে আমার দাদিকে আমার আম্মা ঢাকায় নিয়েছে, বলছে যে আপনার ছেলে আমাকে এই কথাটা কেন বললো। আমি এত বছর সংসার করে আসতেছি, আমার সন্তানগুলো এত বড় হয়েছে, আমার 2টা মেয়ে 2টা ছেলে, হুম এখন এই কথাটা কেন বললো। আমি বাড়িতে গিয়ে তারপরে শুনি। আমি তখন খাগড়াছড়িতে ছিলাম, কাজ করে এসে খাগড়াছড়িতে ছিলাম, ওইখান থেকে বাড়িতে যাবো ঈদের সময়, তখনটায় হুম হুম। এই কথাটা উনি তখন আমার মাকে বলে ফেলে। আচ্ছা তো তারপরে ওইটা বলার পরে আমার মা রোজার ঈদের পরের দিন এই ঢাকায় চলে আসে। এই যে গত রোজার ঈদের পরের দিন ঢাকায় চলে আসে, আসার পরে এখানে বসবাস করতে শুরু করে। তা আমি তখন ওইখানে একা, আমার ছোট ভাইটাও ওখানে ছিল। তো ওখানে ও পরীক্ষা দিবে, ও লেখাপড়া করতেছে, আমার দাদার বাড়িতে থাকে। প্রথমে আমাদের বাড়িতে ছিল, যখন একা লাগে ভালো লাগে না তখন আমার দাদার বাড়িতে চলে আসে। আচ্ছা তা আমার বাবা ওইখানে থাকে। আমার বাবা আবার সাজেকে কাজ করতো। আচ্ছা সাজেক নাম শুনছেন? সাজেক, হ্যাঁ, পর্যটন। খাগড়াছড়ি সাজেক, খাগড়াছড়ি রাঙামাটি সাজেক আমরা চিনি। হ্যাঁ তো ওই জায়গায় কাজ করতো, ওইখানে আমার আব্বা কাজ করে থাকে, খায়। তো আমার আব্বা বাড়িতে আসে যখন, ওই আমার আম্মাকে দেখে না, তখন খারাপ লাগে আর কি আমার আব্বার কাছে। হুম তো আবার রাঙামাটিও চলে গেছে, ওইখানে কাজ করে আবার আসে। তা আমি তখন খাগড়াছড়িতে কাজ করি। আচ্ছা তো খাগড়াছড়িতে কাজ করি, এক পর্যায়ে তখন আমার আব্বা আমার আম্মার সাথে কথা বলে বলতেছে যে আমি ঢাকা চলে আসবো, এখন আমার কি করার। তা এখন আমি আমার আম্মারে বলতেছি, দেখো মা, আমাদের শরীয়তের দৃষ্টিতে কিন্তু এটা তালাক হয়ে গেছে। যখন মুখ দিয়ে বলে, এটা আপনি বলেছেন? হ্যাঁ আমি বলছি, আচ্ছা এটা তো তালাক হয়ে গেছে, এখন তুমি আমার আব্বার সাথে আর সংসার করতে পারবো না। এটা কি আপনি কারোর সাথে যোগাযোগ করেই বলেছিলেন, নাকি নিজে থেকে যতটুকু জানেন সেখান থেকে বলেছেন? আমি যতটুকু জানি সেখান থেকে ততটুকুই বলেছেন। বলছি। হুম, তারপরে আমি বিভিন্ন আলেমুলামা যতটুকু বলে আমি ততটুকু শুনে আমি বলছি যে এটা মা, আপনার বাবা একবারই করেছে? হ্যাঁ একবারই করেছে, তাহলে এটা তালাক হয়নি। আমার যতটুকু মনে হয়, আমার জ্ঞান থেকে যেটা বুঝি আমি, এটা তালাক হয়নি। তারপরও আমি বারবার বলি আমাদের এই অনুষ্ঠানে এই ধরনের বিষয়ে, যে এইরকম ঘটনা রেগে মেগে যদি কেউ করে ফেলে, তাহলে ধর্মীয় বিধান অনুসারে কি, সেটা যদি আপনার 10টা মৌলবীর কাছে যেতে হয়, 10টা আলেমের কাছে যেতে হয়, যাবেন, 10 জন আলেমের পরামর্শ নেবেন, শুনবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। তার আগ পর্যন্ত এই সিনেমাটিক ব্যাপার স্যাপার, সিনেমায় দেখেছেন, নাটকে দেখেছেন, বা আশেপাশের লোকজন কি বলে, এগুলো বলে সিদ্ধান্ত নেবেন না। কারণ আপনারা জেনে অবাক হবেন, আমাদের ধর্মে তালাক বিষয়টিকে, সূরা তালাক, যেটা আমরা যতদূর জানি যে আল্লাহ পবিত্র কোরআন শরীফে একটা পুরা সূরাই অবতীর্ণ করেছেন, এবং তালাকের ব্যাপারে যেই নিয়মকানুন আছে আমাদের ধর্মে, সেটা এতটাই বিজ্ঞান সিদ্ধ, এতটাই মানে বৈজ্ঞানিক, যে এর চেয়ে সুন্দর আর কোনো কিছুই হতে পারে না। সুতরাং না জেনে না বুঝে আল্লাহর ওয়াস্তে যদি মুখ থেকে রাগ বশত বেরো হয়ে যায়, তাহলে আপনি হয়তো নিজে জানেন না, বেটার হচ্ছে নিজে পড়া। আজকাল ইউটিউবের যুগে নিজেরা এটা সার্চ করে পেতে পারেন, খুব চমৎকার চমৎকার ভিডিও আছে, চমৎকার চমৎকার এটার উপর বর্ণনা আছে ইউটিউবে এখন যে কেউই অ্যাক্সেস করে। যদি না পারেন তাহলে অন্তত 10 জন মৌলবীর কাছে যাবেন, একজনের কাছে না, গিয়ে দেখবেন যে সবার কথা অনুসারে কোনটা বেস্ট, তারপরে সিদ্ধান্ত নেবেন, তার আগ পর্যন্ত না। জি বলুন, আপনি আপনার মাকে যেটা বললেন। তারপরে আমার মাকে বললাম, তো আমার মা বললে, দেখ তোর বাবা বলতেছে যে না এটা হয় নাই তালাক, হুজুরের কাছে গিয়ে বলছে যে হয় নাই তালাক এটা। আমি বলছি, দেখো আমি যতদূর জানি শরীয়তের বিধানে 1 তালাক 2 তালাক 3 তালাক বললেই তালাক হয়ে যায়। তোমাকে তো এটা বলে ফেলছে, তুমি বলছো। 2 জন সাক্ষী ছিল সামনে, 2 জন মানুষও ছিল, তারা তো এটা মিথ্যা বলবে না, আর তুমিও তো মিথ্যা বলতেছো না, যেহেতু তোমাকে বলছে। তো বলতেছে যে না এটা তো সমাধান হয়েছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, এখন যদি আমি তোমাকে বলি যে তুমি আমার বাবার সাথে সংসার করতে পারবা না, তখন যদি ভবিষ্যতে তুমি কোনো বিপদে পড়ো বা আমার বাবা কোনো বিপদে পড়ে, তখন তো আমার দোষটা হবে যে আমার সন্তানের কারণে আমি আমার স্বামীর সংসার করতে পারলাম না। এই কথাটা বলার পরে আমি আমার আঙ্কেলের সাথেও যোগাযোগ করি, আমার আঙ্কেলের বউর সাথেও যোগাযোগ করি, বলছি যে এরকম এরকম। বলছে আচ্ছা ঠিক আছে, দেখ কি করে। তোর আব্বা আম্মা যখন থাকতে চাচ্ছে একসাথে, তুই মানা করবে কেন? তখন তো তোকে দোষারোপ করবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আপনাদের কথাটা অনেক মূল্যবান, আমি রাখি আপনার কথাটা। তারপরে আমার বাবাকে বললাম যে আচ্ছা ঠিক আছে আসতে পারে। তখন আমার বাবার সাথে আমি কথা বলি না, আমি তখন ওই বাইরে থাকি, কাজ করি। আমি এবছর মানে 1 বিঘা জমি নিয়েছিলাম।
আমাদের একটা টাকাও কোনো জায়গায় কারো কাছ থেকে ধার দেনা কিছুই নেই। এবছর যদি আমরা মন দিয়ে মানে জমিগুলো আবাদ করতে পারতাম জমিটা, তাহলে মোটামুটি আমাদের একটু অভাবটা দূর হইতো। আমরা যদি ওখানে থাইকে যদি করতে পারতাম এটা, আমি যদি ওখানে থাইকা প্রায় লাখখানিক টাকা ধরে রাখতে পারতাম। কারণ আমার তো আজে বাজে কোনো খরচ নাই বা কোনো ঋণ নিয়ে আমি এটা করতেছি না, আমি নিজের টাকা দিয়ে করতেছি। তো আমি আমার আম্মাকে বললাম যে এরকম আম্মা, আমি তো এই জমি টমি রাখছি, তো এখন কি করার? কয় ঠিক আছে চাষবাস কর, সমস্যা কি। তো এদিকটা দিয়ে আবার ওই ফিরোজার সাথে তো আমি অনেক ঘনিষ্ঠতা হয়ে যাচ্ছে। ও বলতেছে যে আমি আপনাকে বিয়ে করার কথা বললাম, আপনি কি আমার বিয়ে করবেন না? আমি বলছি হ্যাঁ করবো, তো আমাকে একটু সময় দিতে হবে। তো আমি একটু কিছু করি, আমার তো কিছুই নাই, আমি তো কোনো কাজ কামও করি না, আমি তো রান্না খাওয়ামো কি? আমি মাত্র এই কয়েকটা এই জায়গার ভিতরে আমি কিছু করতে পারতেছি, আমার নাই ভালো একটা ঘর, আমি কিছুই করতে পারবো না তোরে না। এভাবে আমি ওরে বললে সান্ত্বনা দিচ্ছি আর কি। আমি বলছি সময় দে আমাকে সময় দে, আমি দেখি ভাইবা কি করা যায়। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো যখন আমি একটু পিছনে যেতে চাচ্ছি, যে আমি যখন ওই ঢাকায় চলে আসলাম, ওই মহিলাটার সাথে যে আমার সম্পর্ক হয়েছিল যখন অনৈতিকভাবে, ওই মহিলাটার সাথে যখন সম্পর্ক হয়েছিল তখন ঢাকায় চলে আসছি, ফিরোজা আমাকে বারবার কল দিত, রাত নাই দিন নাই, ও মনে ঘুমাইতো না রাতের 2টা নাই 3টা না, আমি ডিউটি করতেছি, দেখা গেছে কাজ করতেছি, তখন আমাকেও ফোন দিত। দেওয়ার পরে বলতেছে যে এরকম আপনি আমি বিয়ে করবেন না, এই করবেন না, সেই করবেন না, আমরা তো আমাকে তো ফাঁকি মেয়েরা ফাঁকিবাজের মতন চলে গেলেন, আপনি আমাকে বইলেও গেলেন না যে আপনি ঢাকা যাচ্ছেন। আমি বলছি দেখ আমি হঠাৎ করে আসছি, তোর তো বইলে আসার সময় পাইলাম না। ও বলতেছে যে দেখেন আপনার প্রতি আমার বিশ্বাস আছে, আপনি যে ফিরে আসবেন আমি জানি, কিন্তু আপনি আমাকে বিয়ে করবেন কিনা বলেন, আপনি তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেলেন, আপনি আমার বিয়ে করবেন না দেখে চলে গেলেন। আমি দেখ আমি কয়েকটা মাস এখানে আসি, মানুষ নিজের পায়ে দাঁড়াইতে হলে কত কিছুই করে, কত জায়গায় যায়, বিদেশ পর্যন্ত যায়। আমি এভাবে ওকে সান্ত্বনা দিই, সান্ত্বনা দেওয়ার পরে ওই যে আমি আবার দেশে ফিরে যাই। তো তারপরে যখন আমি খাগড়াছড়িতে চলে আসি, তখন এই কোরবানি ঈদ আসতেছে, তখন আমি একা ওইখানে কাজ করি। তো আমার একটা ফ্রেন্ড, আমরা ছোট থেকেই স্কুলে একসাথে পড়তাম, মাঝখানে যখন আমি মাটিরাঙ্গায় চলে গেছিলাম তখন 2 বছর ওর সাথে পড়াশোনা করতে পারি নাই। তো আবার 8 থেকে এসে ওর সাথে পড়তেছি, তো কন্টিনিউ আমার সাথে পড়ালেখা করে। আমাদের গ্রামে আমরা 2টা ছেলেই খুব গরিব, এবং আমরা খুব থেকেই লেখাপড়া করি, নিজের টাকা ইনকাম করে যেই টাকা আসে বাপ মার থেকে তো যা পায় ওরা তো তা দিচ্ছে, এইরকমভাবে লেখাপড়া করি। আসলে এখনকার সময়ে বাবা মা সন্তানদেরকে কিন্তু চায় লেখাপড়া করাতে, যারা দরিদ্র ফ্যামিলি আছেন, যাদের ইচ্ছা আছে যে আমার সন্তানকে আমি লেখাপড়া করাবো, তারা কিন্তু চায়, যত দূর পারে দেয়, কিন্তু তারা কখনো চায় না যে আমার সন্তানটা লেখাপড়া না করুক। তো ওই সময়টার ভিতরে আমি দেখা গেছে যে টাকা পয়সা দিয়ে লেখাপড়া করি ওই আমার ফ্রেন্ডটার সাথে। তো ওই ফ্রেন্ডটা বলতেছে দেখ দোস্ত, আমি তো এখন বাড়িতে বেকার বসে আছি, কাজকর্ম পাওয়া যায় কিনা দেখ। আমি বলছি আছে তো, করবি? তো বলতেছে কি কাজ? আমি বলছি যে রাজমিস্ত্রির কাজ করতে হবে, পারবি? কয় হ্যাঁ পারবো, সমস্যা কি? আমি বলছি তাহলে চাই, আমার তো একা লাগে, পাক করে খাই, আবার খাইতেও পারি না, হোটেলে খাই, টাকা পয়সা অনেক খরচ হয়, তুই আসলে রান্না করে খাবো। তো আসার পরে ফিরোজার সাথে আমার কন্টিনিউ প্রতিদিনই কথা চলে। ওই বছরটার ভিতরে সবচেয়ে বেশি ওর সাথে আমার কথা হয়েছে, সবচেয়ে বেশি দেখা হয়েছে। ও যখন আমার আঙ্কেলের বাড়িতে আসতো সব সময় ও দেখা করতো। ওরা একটা খালা ওইখানে বিয়ে দিছে, আমার আঙ্কেলের বউ কিন্তু ওর সম্পর্কে খালা হয়, ছোট খালা হয়। ওর মা হচ্ছে সবার বড়। যাই হোক, হ্যাঁ তারপরে ওইখানটায় মানে ওর সাথে তো কন্টিনিউ ভাবেই যোগাযোগ হচ্ছে। যোগাযোগ হওয়ার পরে তো ও বলতেছে যে আমার ভাই বিদেশ থেকে আসবে, এবার কোরবানি ঈদ কিন্তু এখানে করবে। তো এখন বিদেশ থেকে আসলে মনে হয় আমার বিয়ের কথাবার্তা কিছু বলতে পারে, একটুটুকু অনুমান করতে পারতেছি বাসার থেকে। তো বলতেছে আমাকে যে এরকম আপনি কি আমাকে বিয়ে করবেন না? আমি বলছি হ্যাঁ করবো, আমি তো এখন কাজে আছি, এই বছর তামাক সিজনটা উঠাইয়া আমি তোর বিয়ে করবো, সমস্যা নাই। তো এভাবেই কথা বলতেছি। আমি তো লোকে কথা বলি, আমার ওই ফ্রেন্ডটাও জানে না। তো আমার সাথেই থাকে সবসময়, 24 ঘন্টাই থাকে। ও একটু আজ করতে পারতেছে যে কে কথা বলে তোর সাথে, মেয়ে
না হলে তো এরকম কথা বলে না। হুম। তো এই জুয়েল, আমার ফ্রেন্ডটার নাম হচ্ছে জুয়েল, হুম। আমি নামটা বলতে চাচ্ছি, এটা বলে কোনো সমস্যা হবে না। তো ওই জুয়েল আমাকে বলতেছে, দেখ মানিক তোর কি হয়েছে? আমি বলছি আমার তো কিছু হয় নাই। কয় কে এই মেয়েটা? আমি বলছি মেয়েটার নাম অমুক। তো বলতেছে যে তো আচ্ছা কি সমস্যা কি? আমি বলছি যে দেখ ওর সাথে তো আমার সাথে সম্পর্ক আজকে প্রায় 4 বছর ধরে। হুম। ও যখন ক্লাস 7-এ পড়ে তখন থেকে আমার সাথে সম্পর্ক। ও তো এবার এসএসসি পরীক্ষা দিল 18 সালে, পাশও করলো। এখন ওরে কইলাম যে তুই কলেজে ভর্তি হ, ও বলছে না আমি কলেজে ভর্তি হব না, আমি বাড়িতেই থাকবো। হুম। ওর ফ্যামিলিকে বলতেছে যে আমি কলেজে ভর্তি হব না, আমি বাড়িতেই থাকবো, আমি বাড়ির টুকটাক কাজ শিখে সব কিছু শিখে রাখতেছে, আমি আর কলেজে পড়বো না, আমি এতটুকুই থাকবো। হুম। ও কিন্তু আবার খুব ভালো লেখাপড়াও জানে, রান্নার কাজ সব কিছুই, ঘরের কাজ সব কিছুই করতে পারে। এই কাজগুলো করার জন্যে মানে ওকে আর কলেজে ভর্তি হওয়ার জন্যে ওর বাবা মা চাপ দিচ্ছে, ও ভর্তি হচ্ছে না, বলছে না আমি ভর্তি হব না। তা আমি বললাম কি রে ভর্তি হবি না কেন? বলছে যে না কলেজে ভর্তি হইলে ভালো থাকে না, মেয়েরা খারাপ হয়ে যায়। আমি বলছি এটা তো ভুল ধারণা, কলেজে ভর্তি হলে খারাপ হবে কেন? মানুষ খারাপ তো খারাপই থাকে, যেগুলোর সাথে ভালো ওইগুলোর সাথে থাকবি, খারাপের সাথে কেন যাবি? ও বলতেছে যে না আমি গেলে খারাপ হয়েই যাব, তখন আপনি আমাকে সন্দেহ করবেন, আপনি আমাকে তখন ভুল বুঝবেন, আমি যাব না। তো বলতেছে এই কথা। আমি বলছি আচ্ছা ঠিক আছে, যখন যাবি না তখন বাড়িতে কাজকর্ম শিখ। ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে। এখন আমার ভাই তো বিদেশ থেকে আসবে, এখন তো আমার তো মনে হয় বিয়ের কথাবার্তা চলতেছে, একটু একটু শুনি বাসায়। এখন একজন পাত্র আছে খাগড়াছড়ির থেকে হয়েছে, এখন ছেলেটা তো ফার্মেসির দোকান দেয়, আপনি তো খেলে একটু চেক করে দেখতে পারবেন, ওইখানেই দোকান দেয় ছেলেটা। তো ওর ভাই আসছে, আসার পরে সব কিছু চেক করে দেখছে যে ভালোই। তো বলছে যে আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখে নেই ছেলেটাকে। তো ওই সময়টা ও আমাকে এগুলো জানায় না, বলতেছে আমার দেখেন বিয়েতে চাপ আসছে বাড়ি থেকে, আপনি আমাকে বিয়ে করে নিয়ে যান। তাই আমি বলছি দেখ এখন আমি তো কিছু করতে পারবো না, আমি কিন্তু ওরে তুই করে বলতাম। আমি বলছি দেখ এখানে আমি তো এখন তোরে কিছুই করতে পারতেছি না, আমি তো এখন খুব কাজে বিজি আছি। তো বলতেছে যে আপনি এখন আমার ফ্যামিলির সাথে কথা বলেন অন্তত পক্ষে। আমি বলছি দেখ এখন আমি কি বলবো, আমি এখন কি বলবো, আমি তোদের বাড়িতে যাই, তোদের ফ্যামিলিটাও আমার ফ্যামিলি সম্পর্কে অনেক ধারণা আছে, আমি কীরকম, আমার ফ্যামিলি কীরকম, ব্যাকগ্রাউন্ড কীরকম সবই কিন্তু জানে, তোর বাবা মা, তোর ভাই ব্রাদার যা আছে সবাই কিন্তু জানে। ফিরোজাকে বলছেন এটা? হ্যাঁ হ্যাঁ। তোকে কি আমার হাতে তুলে দিতে পারবে? কখনোই চাইবে না যে বাবা মা একটা অর্থ কম ফ্যামিলি বা নিম্নমানের ফ্যামিলির কাছে যে তুই পড়, এটা কিন্তু কখনোই চাইবে না, কারণ তোরা যেহেতু অবস্থাশালী, কখনোই কিন্তু তোর বাপ মা চাইবে না। তা আমি এটাকে বুঝে বললাম, বলছে যে দেখেন আমার বাপ মাকে আমি বুঝে বলবো প্রয়োজনে, কিন্তু আমার বাপ মা বুঝলে বুঝবে, না বুঝলে আমরা অন্য কিছু ব্যবস্থা করব। তারপরে যখন আমার কাছে এগুলো বলতে লাগলো তখন আমি তো টেনশনে পড়ে গেলাম। তখন আমার ফ্রেন্ডটা বুঝে ফেলছে যে আমি কার সাথে কথা বলতেছি। তো ও যখন এগুলো বলার পরে আমি তখন ওকে সব কিছু ভেঙে বলি যে জুয়েল দেখ এরকম এরকম দোস্ত, এখন আমি তো খুব একটা সমস্যার ভিতরে আছি, এখন তুই কিছু করতে পারোস কিনা দেখ। তো আমাকে বুদ্ধি দিল, দেখ এখন মেয়েটার তো কথাবার্তা শুনে তো ভালোই শোনা যায়, মেয়েটা তো খারাপ না। আমি বলছি মেয়ে কে জানোস? ও বলতেছে কে? আমি কি বেটা তোর ভাগ্নি লাগে হিসাবে, দেখছোস মেয়েটারে মনে হয় তুই? বলছে যে কে? আমি বলছি অমুক মেয়েটা। কই আমি তো দেখছি লাগে, দেখিও নাই। তারপরে আমি ছবি দেখাইলাম, কয় চিনা তো লাগে, ওইদিকে তো আমি যাই না, চিনা লাগে। ও বলতেছে কয় মেয়ের তো ভালো আছে, তুই বিয়ে করে ফেল। আমি বলছি দেখ ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তুই জানোস না, ওরা তো খুব ক্ষমতা সম্পন্ন লোক, ওরা তো ওর বাপ চাচারা সবাই মানে রাজনীতি করে, ওরা তো খুব আমার তো মানে এক ইয়াতেই মিশে গেল মাটির সাথে। আমি তো সাধারণ ছেলে, আমার তো কোনো কিছুই নাই, অর্থ নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, কোনো কিছুই নাই। তোর এইটা বললাম, বলার পরে কই দেখ যা হইব পরে হইব, এখন এই মেয়েটার যদি হাত ছাড়া করস তুই তো জীবনে তোর কপালে তুই মনে করছিস কুড়াল মারলি তো নিজের পায়ে নিজে। তো আমার এটা বইলা ও চুপ হয়ে গেল। তা আমি ওর সাথে কথা বলতেছি, তো ওর তো মানে ও বলতে পারতেছে না ওর ফ্যামিলিকে,
তো এক পর্যায়ে বাধ্য হয়ে ওর ভাবি বলতেছে, দেখেন আপার তো এরকম এরকম মানিকের সাথে এরকম সম্পর্ক আছে। কয় কি বলো? তো বলতেছে যে হয় এরকম এরকম আছে সম্পর্ক। কয় কতদিন যাবো তুইটা? কইটা তো অনেক বছর ধরেই। কইতেছে কয় তাইলে মানিক রে কও আসতে, ওই ফিরোজার মার কাছে বলতেছে। তো এখন ভাবি বলতেছে মানিক ভাই আপনি আসেন বাড়িতে। আমি বলছি দেখেন ঈদের আর 3 দিন আছে, আমি বাড়িতে যাবো না, আমি ঈদের দিন রাত্রেই যাব। কয় না আপনি তাড়াতাড়ি জরুরি তোর বাড়িতে আসেন। তো প্রথম ফিরোজা বলছে আমাকে, আমি তো বিশ্বাস করি না। তারপরে ভাবি কল দিছে, কল দিয়ে বলতেছে দেখেন ভাই এরকম এরকম ওর তো বিয়ের প্রস্তাব আসে বাড়িতে, খালি এখন ভাই বিদেশ থেকে আইছে, এখন বিয়ে তো কথাবার্তা হলে বিয়ে দিয়ে দিব। আমি বলছি দেখেন আমার কথাটা বলেন, আপনি বললে একটু থামায় রাখেন, আমি পরে আসতেছি। তো ওরা কথাবার্তা বলতেছে। তো তখন এই কথা শোনার পরে ওর বাবা ওর ভাই, বিশেষ করে ওর যেই মেজো ভাইটা যেটা বিদেশ থেকে আসছে, ও খুব চড়া হয়ে গেছে আমার প্রতি। বলতেছে এই ছেলে আমাদের বাড়িতে আইসা করে এত ভালো ভাবছিলাম, ও কেমনে এই কাজটা করতে পারলো, এই সেই অনেক কথাবার্তা বলতেছে। ওর ফ্যামিলি ওর চাচারা অনেক সবাই খেপে গেছে আমার বিরুদ্ধে। কিন্তু ওই আমার আঙ্কেলের শ্বশুর বাড়ির লোকেরা ওরা মানে আমার দিকে একটু সাপোর্ট দিচ্ছে, বলছে ছেলে তো ভালো, ছেলে কোনো নেশা করে না, কোনো অনৈতিক কাজে নাই, কোনো আজে বাজে কোনো টাকা খরচ করে না, এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিলে মেয়ে ভালো থাকবে। বলতেছে আমরা কি পাগল হয়ে গেছেন নাকি? ছেলের কি আছে? কিছুই তো নাই, ছেলের তো কোনো কিছুই নেই। ছেলে চাকরি করে না, ব্যবসা করে না, কোনো কিছু কাজকর্ম করে না, কি করে? কয় ছেলে এখন নাই পরে হবে, সমস্যা কি, তোরা সহযোগিতা কর, হেল্প কর। তো ওরা ওইভাবে বলছে, ওরা তো আমার দিকে সাপোর্ট দিচ্ছে। তো যাক এভাবে চলতে লাগলো। তো এক পর্যায়ে ওরা একটু থামায় রাখছে। খালামা বলতেছে ওই ফিরোজার মা, দেখ তুই একটু আয় আমগো বাড়িত, আয়া কথা কো আমগো লগে, তোর মা বাপের এই বিষয়টা জানা, তোর মা বাপ কি কয় দেখ। আমি বলছি দেখেন আমার বাপ মা এখন আমার কাছে নাই, আমার বাপ মা আছে শহরে, তারা এখন এটা যদি শোনে তারা অনেক খারাপ ভাববো, আমি এটা কইতে পারবো না। কয় দেখ এখন আমরা তো তোর সম্পর্কে সব কিছুই জানি, তো এখন আমার মাইয়াটা তো একটাই মাইয়া, আমার আর কোনো মাইয়া নাই। আমি মানে গোষ্ঠীর ভিতরে একটাই মাইয়া ধরতে গেলে 3 চাচার ঘরে একটা মাইয়াও নাই, সব ডিফুলা। এখন কইতেছে যে তুই আয়, ও তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি বলছি যে না দেখেন আমি বিয়ে করতে পারবো না, এখন আমি আপনার মেয়েরে বিয়ে করে নিয়ে গেলে এখন আমি কই রাখবো। আচ্ছা বুঝতে পেরেছি, স্টোরিটা শেষের দিকে যদি আমরা যাই, কি হয় শেষ পর্যন্ত মেয়েটার সাথে আপনার? শেষ পর্যন্ত ওই কোরবানিদের দিন আমি রাত্রে বাড়িতে গেছি, যাওয়ার পরে আমার আঙ্কেলের বাড়িতে আমি যাই উঠি। ওঠার পরে ওইখান থেকে আমার আঙ্কেলের বউ আবার আমার আঙ্কেলের শ্বশুর বাড়িতে চলে গেছে, ওনার শরীরটা অসুস্থ ছিল, উনি ওইখানে চলে যায়। যাওয়ার পরে আমি ঈদের দিন সকালে আমি ওইখানে চলে যাই। আপনি মেয়েটাকে বিয়ে করতে পেরেছেন না পারেননি? না। মেয়েটাকে বিয়ে করতে পারেননি। মেয়েটার সাথে আপনার স্টিল সম্পর্ক আছে না নাই? এখন টোটালি ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই, বন্ধ। ও বিশ্বাস করবেন না স্যার, আমি যখন ঈদের দিন ওদের বাড়িতে গেছি, যাওয়ার পরে মেয়েটা দেখি মানে চুল মুখ লাউলানো, কোনো মানে নাই, আমাকে দেখে শুধু কাঁদতেছে। শেষ পর্যন্ত আমার মানে মেয়েটা নিজেও চায় যে আপনাকে বিয়ে করতে, কিন্তু আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারণে মূলত শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। শেষ পর্যন্ত বিয়েটা হয়। আপনি আজকে সিক্রেটসে এসে এই যে আপনার পুরা লাইফের স্টোরি সিনপসিসটা এখানে বললেন, এবং এখানে মোটা দাগে ভুল বলতে একটাই, কেন বললেন আমাকে শুধু একটু বলেন তো। দেখেন এই যে এই সময়টার ভেতরে আমরা যেই এখন বসবাস করছি, এই সময়টার ভিতরে আমার মতন যুবক যারা, আমার মতন যুবক না শুধু, এই যে আমরা যে পুরুষ মানুষ যারা এই সমাজের ভিতরে বসবাস করি, হয়তো বা এই ঘটনাগুলো ফ্ল্যাশ হয় না, আমারটাও ফ্ল্যাশ হয় নাই, কিন্তু যখন আমরা পৃথিবীতে থাকবো না তখন কিন্তু এই বিচারগুলো আল্লাহর দরবারে হবে, সৃষ্টিকর্তার দরবারে কিন্তু হবে, এগুলো কিন্তু ফ্ল্যাশ হয় না। এই ভুলগুলো ধর্মীয় বিষয়টা আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি আমাকে আপনার নিজের বিবেক বোধের জায়গাটা থেকে যদি বলেন যে আপনার ভিতরে খারাপ লাগাটা কোথায়, আপনার ব্যক্তিগত খারাপ লাগাটা কোথায়? আমার ব্যক্তিগত খারাপ লাগা হচ্ছে আমি যে এই মহিলাটার সাথে এরকম অনৈতিক কাজগুলো করলাম, এটা তো অনেক বড় অপরাধ, সামাজিকভাবে অপরাধ, রাষ্ট্রীয়ভাবে অপরাধ, ধর্ম দিক দিয়ে অপরাধ, এটা অনেক বড় অপরাধ।
এটার জন্য আমার মানে অনেক খারাপ লাগলো। আমি রাত্রে যখন আপনি কখনো ঘুমাই, চেষ্টা করেছেন নিজেকে, যখন ওনার সঙ্গে জড়িয়েছিলেন এই ধরনের সম্পর্কে, তারপরে আপনি নিজেকে চেষ্টা করেছেন যে না এইবারই শেষের পরে আমি আর জড়াবো না, এরকম কি কখনো হয়েছে, নাকি যখন সম্পর্কে ছিলেন তখন পুরোপুরি মজে ছিলেন সম্পর্কে একবারে যেটা বলে? তখন এই মোজেই ছিলাম ধরতে গেলে আর কি। ওকে, এবং এই সম্পর্কটা কি শুধুই ওনার সঙ্গে হয়েছে, নাকি এটার পরবর্তীতে আপনাকে ব্যক্তি জীবনে অন্যরকম একটা জগতে নিয়ে না গেছে? না, অন্যরকম জগতে আমি আর যাইতে পারি নাই। ঠিক আছে, আমি বরং বিষয়টিকে একটা সেলফ রিয়েলাইজেশনের জায়গা থেকে যদি বলি, যে এটা একটা বড় ধরনের ভুল আপনি করেছেন, জি এবং এই ভুলটা থেকে আপনার একটা বলা যেতে পারে একটা মূল্যবোধ তৈরি হয়েছে যে না এটা একটা ভুল। আমি আমার জায়গা থেকে বিষয়টাকে আপনাকে ব্যক্তিগতভাবে মূল্যায়ন করছি না, আমি বরং বিষয়টাকে এভাবে দেখি যে প্রত্যেকটা মানুষই, প্রতিটা মানুষ, আমরা তো আসলে মহামানব নই না, এবং আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি ভুল আছে, কম বেশি অপরাধ আছে। আপনি, আমি, যারা শুনছেন তারা সবার জীবনে আছে। আমি বরং বিষয়টি কীভাবে দেখতে চাই যে কোনো ভুল করেই বা কোনো অপরাধ করেই আসলে পার পাওয়ার কোনো সুযোগ নেই। জি একটা হচ্ছে যে রাষ্ট্রীয় কাঠামোর জায়গা থেকে আপনি যদি বলেন হ্যাঁ সেখানে তো একটা বিচারের ব্যবস্থা আছেই, জি কিন্তু তার চেয়েও বড় ধরনের বিচার হচ্ছে হলো সেলফ রিয়েলাইজেশন, নিজের ভেতরের উপলব্ধিটা। জি একটা কথা আছে না যে কেউ হয়তো জানে না অপরাধ করেছেন আপনি, কিন্তু আপনি নিজে জানেন নিজের ভেতরে ভেতরে আপনি কষ্ট পাচ্ছেন, নিজের ভেতরে ভেতরে আপনার কনফিডেন্টটা লো হয়ে যাচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিচার, এবং শাস্তির জায়গা এটা একেবারেই সার্বজনীন। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। অনেক সময় আমরা একজন মানুষ ভুল করে ফেললে, আমি সবসময় সিক্রেটস এই কথাগুলো বলি যে একজন মানুষ ভুল করে ফেললে বা অপরাধ করে ফেললে আমরা তাকে খুব সহজে আর অ্যাকসেপ্ট করতে চাই না। এই যে অ্যাকসেপ্ট না করাটা, সেটা ভয়ানক রকমের একটা ব্যাধি, এবং আমি মনে করি এটা আমাদের একটা সংকীর্ণতা। দেখুন, মানুষ যতদিন পর্যন্ত বেঁচে আছে, শেষ নিঃশ্বাস যতদিন পর্যন্ত, ততদিন পর্যন্ত ওই মানুষটার মধ্যে সম্ভাবনা আছে। পৃথিবীতে এরকম অনেক মনীষী আছেন, পৃথিবীতে অনেক জ্ঞানী মানুষ আছেন যারা সারা দুনিয়ার উপর ইম্প্যাক্ট তৈরি করেছেন, কিন্তু তাদের একটা জীবন ভয়ানক রকমের ভাবে অপরাধ ছিল, ভয়ানক রকমভাবে ভুল ছিল। আমি 1000টা এক্সাম্পল দিতে পারবো। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের আসলে খুব বেশি এতটাই বেশি লেভেল আপ করা উচিত না, এতটাই বেশি অডিট করা উচিত না, যাতে করে ওই মানুষটির সারা জীবনে ভালো হওয়ার সম্ভাবনাটা বন্ধ হয়ে যায়। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যে আমি যদি খুব ছোটো ছোটো কিছু এক্সাম্পল দিই, আমরা সোশ্যাল মিডিয়াতে এখন বসবাস করি, কোনো একটা ঘটনা যখন আমরা ফেসবুকে চলে আসে, রাতারাতি মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়। এরকম কিছু ঘটনা আমি দেখেছি, একজন চোরকে ধরা হয়েছে। আমি চোর শব্দটা বলতে নারাজ যতক্ষণ পর্যন্ত সেটা আদালতে প্রমাণ না হয়। তো ধরা হয়েছে, তাকে নিয়ে রিপোর্ট হচ্ছে, তাকে নিয়ে ফেসবুকে আলোচনা হচ্ছে, এবং তার ছবিটাও দিয়ে দেওয়া হচ্ছে। আপনি দেখুন, আমাদের দেশের যে বিচারিক ব্যবস্থা, সেখানে হয়তো 5 বছর লেগে গেল যে প্রমাণ করতে সে আসলে চোর ছিল, কিংবা তারও কম সময় লাগলো, কিংবা তারও বেশি লাগলো, কিংবা শেষ পর্যন্ত প্রমাণিতই হলো যে সে আসলে চোর ছিল না। কিন্তু ততক্ষণে তার যা ক্ষতি হবার, সে ক্ষতিটা হয়ে গেছে। ক্ষতিটা কি? যেই ছবিটা পাবলিশড হয়েছে বা যাকে আপনি সামনের দিকে নিয়ে আসলেন, ওই মানুষটা সারাটা জীবন আর লাখ লাখ মানুষের কাছে গিয়ে প্রমাণ করতে পারবে না, বলতে পারবে না যে আমি চোর ছিলাম না, আমি অপরাধী ছিলাম না, এবং সেটা আর ভাইরাল হয় না। এবং এই যে ভয়ঙ্কর রকমের ক্ষতিটা, এই ক্ষতিটা ওই মানুষটা যে কাজটা করেছেন সেই কাজের যদি বিচারস্বরূপও আমি ধরি, তাহলে এত বড় শাস্তি তাকে দেওয়া উচিত কিনা, সেই জায়গাটায় আমাদের ভাববার সুযোগ আছে। আমি খুব ছোট্ট করে একটা উদাহরণ দিলাম, এরকম অসংখ্য উদাহরণ আপনি চারপাশে পাবেন। সুতরাং আমাদের অবশ্যই খেয়ালও রাখা উচিত যে একটা মানুষকে যখন আমি জাস্টিফাই করছি, কিংবা একটা মানুষকে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যখন মূল্যায়ন করছি কোনো একটা খারাপ কাজের ভিত্তিতে, আমি তাকে খুব বেশি পরিমাণ বিচারের জায়গায় নিয়ে যাচ্ছি কিনা, বা সে যতটুকু ডিজার্ভ করে তার চেয়ে বেশি কিছু তার সাথে আমি করে ফেলছি কিনা, কারণ সেটাও কিন্তু ভয়ানক রকমভাবে অন্যায় এবং ভয়ানক রকমভাবে ভুল। আমরা শেষবেলায় যে কথাটা বলতে চাই,